আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আসলে আমাদের মূল যে শিডিউলভুক্ত ক্লাসগুলো সেগুলো 12 তারিখ থেকে হবে। অলরেডি আপনাদের কাছে শিডিউলটা আছে। তো আজকে জাস্ট আমরা বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য এবং যারা এর পূর্বে জুমে ক্লাস করেননি হয়তো তাদের নানা প্রকার প্রশ্ন থাকতে পারে। তো সেজন্যই আমরা জাস্ট একটা পরিচিতিমূলক এবং বিভিন্ন ছোটখাটো প্রশ্নগুলো এই কোথা থেকে এই কোর্সে অংশগ্রহণ করতেছেন সেই বিষয়ের জন্যই আমাদের আজকের এই ক্লাসটা। এটা ছাড়া কিছু বেসিক ধারণা দেওয়ার আমরা চেষ্টা করব। তো যারাই এর আগে অনলাইনে বা জুমে ক্লাস করেছেন তাদের কাছে তো বিষয়টা খুবই স্বাভাবিক, কিন্তু যারা ক্লাস করেন নাই, যদি আপনারা মোবাইল থেকেও জয়েন করতে চান কিন্তু আপনারা জয়েন করতে পারবেন। যদি আপনাদের কিছু প্রশ্ন করার কিছু জানার ইচ্ছা থাকে, আপনি দেখবেন যে আপনার জুমের মধ্যে এই অপশন দেওয়া আছে, সেখান থেকে আপনি হাত উঠাতে পারবেন। তখন ওয়ান বাই ওয়ান আমরা আপনাদেরকে যেটি করব সেটা হচ্ছে যে সুযোগ দিব আপনার প্রশ্নটা বলার জন্য এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। ওই জন্যই যারাই ইতিপূর্বে ক্লাসে অংশগ্রহণ করেছেন তারা তো জানেনই। তো তারপরেও আমরা ওয়ান বাই ওয়ান শুরু করব, যদি কারো কিছু বলার থাকে জানার থাকে। না হলে জাস্ট একটু পরে আমরা আজকের যে আমাদের ক্লাস সম্পর্কে কিছু ধারণা দিব। তো যেমন জাস্ট আমি যদি আমার একটা মোবাইল থেকে জয়েন করে নেই তাহলে হয়তো আপনাদেরকে বুঝাইতে আরো সহজ হবে, যারা নিজেরা মোবাইল থেকে জয়েন করেছেন তাদের জন্য। যাই হোক, প্রথমেই আমি পারমিশনটা দিয়ে রাখি, আনমিউট করার পারমিশনটা দেওয়া আছে। তো আপনারা যারাই আমাদের আজকের যে এখানে যারা আছেন, আমরা জানি এখানে যারা এখনো এডমিশন নেন না এমনও আছেন, এবং আমাদের পূর্ববর্তী যে কোর্সগুলো ছিল সেগুলোতে যারা অংশগ্রহণ করেছেন সবাই আছেন। তো প্রথমেই জাস্ট আমরা একটু পরিচিতিমূলক কথাবার্তা বলে নেই, তারপরে আমরা যাচ্ছি আমাদের মূল ক্লাসে। তো সেটা না করে আমরা আরো একটু জাস্ট করতে পারি, প্রথমে একটু আমাদের ক্লাসের শিডিউলটা একটু জানিয়ে দিই বা কি কি থাকতেছে। আরো যেহেতু অনেকে জয়েন করবেন, তো সেখান থেকে হয়তো আরো আমরা কিছু প্রশ্ন পাবো। তো যাই হোক, আমাদের যে কোর্সটা এটা আমরা যেটি করেছি সেটা হচ্ছে 8টা ক্লাসে বিভক্ত করেছি আপনাদের জন্য। ক্লাসের তারিখগুলোও কিন্তু দেওয়া আছে, আর যারা অংশগ্রহণ করবেন হয়তো বিভিন্ন কারণবশত আপনারা সময় মতো ক্লাসগুলো করতে পারবেন না, তো আপনাদের জন্য কিন্তু এগুলো রেকর্ড করা থাকবে। যেমন আমাদের প্রথম ক্লাসটা আছে 12ই অক্টোবর, সম্ভবত সেটা মঙ্গলবারে পড়তেছে, অর্থাৎ প্রতি একদিন পর পরই আছে আমাদের 12, 14, 16, 18, 20, 22, 24 এবং 26। দেখো। এই ডেট গুলাতে আমরা ক্লাসগুলো করাবো। তো এই জন্য আপনি জাস্ট শিডিউলটা আপনার রাখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে। আর যারাই জয়েন করেছেন মাইক্রোফোনটা একটু আনমিউট করে নেন, না হলে আমি আনমিউট করে দিচ্ছি, আসলে অন্যদের শুনতে সমস্যা হবে। আমরা এখানে যে সাবজেক্ট গুলো রাখছি এটা হচ্ছে আমাদের দলিল লেখন এবং সম্পত্তির মালিকানা যাচাই। তো একটা কথা মনে রাখবেন, যিনি দলিল লিখবেন ওনাকে তো আগে বুঝতে হবে যে এই সম্পত্তিটা উনি দলিলটা লিখে দিবেন তার মালিকানার ধারাবাহিকতা, যেহেতু 25 বছরের মালিকানার ধারাবাহিকতা সেখানে অবশ্যই দিতে হবে। আর আপনি দলিল লেখক হতে না চাইলেও আমাদের এই কোর্সটা আপনার জন্য এই জন্য গুরুত্বপূর্ণ, আপনি যে নিজের সম্পত্তিটা নিজে আপনি ক্রয় করবেন সেক্ষেত্রে আপনার অনেক কিছু জানার দরকার আছে। তো প্রথমে আমাদের কোর্সে আমরা রেখেছি দলিল লেখক বিধিমালা 2014। এটার মাধ্যমে যারাই দলিল লেখক হতে চান বা একজন দলিল লেখক হতে হলে আপনার কি যোগ্যতা লাগবে, আনুষঙ্গিক যাবতীয় কিছু এই ক্লাসে আমরা ইনক্লুড করার চেষ্টা করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলিলের জন্য সেটা হচ্ছে স্টাম্প অ্যাক্ট 1899। আসলে আমরা কত টাকার স্টাম্পে দলিলগুলা লিখবো, এক দলিলে যদি আমরা একটা সম্পত্তি বিক্রি করি, মর্গেজ করি, কি করব। অর্থাৎ স্টাম্প আইনটা খুবই গুরুত্বপূর্ণ দলিলের জন্য। আর আপনি যদি দলিল লেখক হতে চান আপনাকে কিন্তু কি করতে হবে, আপনাকে অবশ্যই একটা কিছু কিছু যে জেলা প্রশাসকের কার্যালয় না হলেও যেহেতু এগুলো জেলা রেজিস্ট্রার দিয়ে থাকেন,
আপনাকে কিছু প্রশ্নের উত্তর কিন্তু দিতে হয়। যেমন আমরা যদি গেজেটটা দেখি, এক্ষেত্রে আপনাকে যেটি বলতেছে যে 1882 সালের যে সম্পত্তি হস্তান্তর আইন সম্পর্কে ধারণা থাকতে হবে, রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন সম্পর্কে ধারণা থাকতে হবে, স্ট্যাম্প অ্যাক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে এবং রেজিস্ট্রেশন আইন সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন আপনি যদি নাই জানেন স্ট্যাম্প অ্যাক্টে কি আছে, তো আপনার হয়তো, যদিও লিখিত পরীক্ষা হয় না, কিন্তু যদি তারা প্রশ্ন করে আপনি যদি কোনো উত্তর দিতে না পারেন, তখন কিন্তু আপনার যে দলিল লেখার যে স্বপ্ন, সেটা কিন্তু স্বপ্নই থেকে যাবে। এটা ছাড়া আপনি যখন দলিল লিখবেন, নানা প্রকার কারণ আপনার কাছে আসতে পারে। কারো দলিলে ভুল থাকতে পারে, ক্রমসংশোধন দলিল কিভাবে আপনি লিখবেন, অসংখ্য কিছু। প্রথম ক্লাসের মাধ্যমে আপনারা একজন দলিল লেখকের যাবতীয় সবকিছু জানতে পারবেন এখান থেকে। তারপরে যদি আমরা দেখি, দ্বিতীয় যে ক্লাসটা আমাদের স্ট্যাম্প অ্যাক্ট, তৃতীয়টা হচ্ছে আমাদের সম্পত্তি হস্তান্তর। এই যে আমরা বিক্রি করি, বন্ধক রাখি, বিনিময় করি, ইজারা দেই, গিফট করি, এগুলোর আইনগত ভিত্তি সবকিছু আপনি জানতে পারবেন। আর আপনার একজন সম্পত্তির মালিক হিসাবে এগুলো জানা প্রয়োজন। 4 নম্বর ক্লাসটাতে থাকতেছে আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, মানে হচ্ছে বিশেষত এটা ডিল করে আমাদের খতিয়ান প্রস্তুত সংক্রান্ত বিষয়। তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন আইন, এটা হচ্ছে দলিল রেজিস্ট্রেশনের যাবতীয় কিছু এটার সাথে জড়িত। এটার সাথে একটা বিধিমালা আছে, আমরা জাস্ট যদি একটু দেখি, নিবন্ধন ম্যানুয়াল বলা হয়। ম্যানুয়ালের আইনটা দেওয়া আছে, বিধিমালা দেওয়া আছে, এবং একটা সাব রেজিস্ট্রেশন অফিসের যাবতীয় কার্যক্রম সেখানে কিভাবে হবে সেটি কিন্তু এখানে দেওয়া আছে। মোটামুটি এই যে ক্লাসটা আমরা সেই হিসাবে সাজিয়েছি। আর এটা হচ্ছে যেমন দলিল ও খতিয়ান পরিচিতি, যারা আমরা অনেক প্রকার দলিল আছে জানি না, খতিয়ান আছে চিনি না, তাদের জন্য। আর আমাদের 7 নম্বর ক্লাসটাতে হচ্ছে দলিল লিখন, আসলে যে আপনি যে উপরে এত কিছু জানবেন বুঝবেন, বাস্তবে আপনি দলিলটা কিভাবে লিখবেন। আর সর্বশেষ 8 নম্বর ক্লাসে আমরা বিশুদ্ধ মালিকানা যাচাই, আপনি কিভাবে কাজগুলো করবেন সেগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করি আমাদের এই 8টি ক্লাস করার পরে আপনি সম্পত্তির মালিকানা যাচাই বা নিজেই যদি চান, আপনি নিজের দলিল লিখে কিন্তু আপনি সাবমিট করতে পারেন। যদি আপনার সাব রেজিস্ট্রার পরিচিত থাকে, তাহলে দলিল লেখক ছাড়াও আপনার দলিলটা উনি নিতে পারেন, তাতে আইনগত কোনো বাধা নাই। আপনার দলিলের কোনো প্রকার ডিফেক্ট কিন্তু হবে না। একজন দলিল লেখকের কাজ হচ্ছে আপনাকে সহায়তা করা দলিলটা লেখার জন্য, এতটুকু। আর আমাদের ক্লাসগুলো শনি, জাস্ট এখানে যদিও তারিখটা দেওয়া আছে, আমাদের এখানে ডেট দেওয়া আছে, এই ডেট মোতাবেকই ক্লাসগুলো কিন্তু হবে। 12, 14, 16, 18, 20, 22, 24 এবং 26। আর হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা দেওয়া আছে, গ্রুপে আপনারা সবকিছু পাবেন। তো এখন আমরা আসবো আপনাদের সাথে কিছু কথাবার্তা বলার জন্য, যারা এই বিভিন্ন রকম ছোটখাটো প্রশ্ন করতে চান অথবা নতুন জয়েন করেছেন, যদি কোনো অসুবিধা থাকে। প্রথমে আমরা ইসরাফিল ভাইয়ের কাছে যদি যাই, জি, মাইক্রোফোনটা আনমিউট করেন। ইসরাফিল ভাই বলেন। ইসরাফিল ভাই কি শুনতেছেন? আচ্ছা যাক, উনি সম্ভবত দূরে আছে। জি, মোহাম্মদ ভাই মাইক্রোফোনটা আনমিউট করেন, বলেন। সালাম আলাইকুম আজম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভাই, ভালো আছি, বলেন। আমার একটা প্রশ্ন ছিল। আসলে আমি যে গত ক্লাসে ছিলাম আপনাদের 2-3ও ছিলাম, কিন্তু আসলে নিয়মিত ক্লাস করতে পারি না সময়ের কারণে। জি। তো প্রশ্ন করা হয় না আর কি। আমার একটা প্রশ্ন, যেটা যদি এক দাগের মধ্যে যদি জায়গা হয় এবং সেটা যদি ওয়ারিশ সূত্রে পাওয়া হয়, যেমন আমরা সাপোজ আমরা 5 ভাই, ঠিক আছে? এখন জায়গা হচ্ছে একই দাগের মধ্যে বা জায়গার সামনে বা পিছনে, এরকম মানে যদি ওইখানে আমরা আমাদের কি বন্টনামা দলিলটা কি বাধ্যতামূলক করতে হবে, এবং যদি করতে হয় সেটা কিভাবে করতে হবে? কারণ জায়গা তো একই দাগে। জি, সেক্ষেত্রে কি বুঝতে করা যাবে? পারছি। সমস্যা নাই, আপনার উত্তর দিচ্ছি, আপনি লাইনেই থাকেন, সমস্যা নেই। তো আমাদের সাথে অ্যাডভোকেট রোশন ভাই, রোশন ভাই কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, কিন্তু এই একটা সেকেন্ড আমার ভিডিওটা অন করি। জি, আপনারা অ্যাডভোকেট মানুষ মানুষ পাওয়া যায় না, তো আজকে মিটিং এ যদি না পাওয়া যায় কি করে হবে? হ্যাঁ, একটু আগে লোকজন ছিলেন আর কি, তো ওনাদেরকে একটু সময় দিতে হলো। যাক, আলহামদুলিল্লাহ ক্লাসে শুনতেছিলাম। আর আমরা আল্লাহর উপর ভরসা করে ইনশাল্লাহ আমরা ঠিকঠাক মতো আগে যাব সকলের সহযোগিতা নিয়ে, এবং
সকলের পরামর্শ যেন রাখা হয়, তাহলে আমার যে ওই বিশ্বাস জন্যই যে ওই জন্য আজকে ক্লাসটা করার কারণ, অনেকে হয়তো নতুন জুমে ক্লাস করতেছে, কিছু আনুষঙ্গিকতা থাকতে পারে বা একটা পরিচিতিমূলক, যেহেতু 12 তারিখ থেকে ক্লাসগুলো হবে। রাইট। তো এই যাক, যে বলেন। আমার এটা থাকবে যে সকলের আসলে অনেক প্রশ্ন থাকে এই, এবং নিজস্ব অনেক কিছু জানার থাকে, সেটা কিন্তু আমাদের যে গ্রুপটা রয়েছে সেখানেও কিন্তু সবাই যদি অ্যাক্টিভ থাকেন, আমরা যেহেতু বিষয়টাকে আসলে ফুললি কমার্শিয়ালি ভাবি না, আমাদের যে চিন্তা চেতনাটা হচ্ছে যে এখানে যারা অংশগ্রহণ করবেন তারা নিজেদেরকে ডেভেলপ করার মাধ্যমে, সচেতন হওয়ার মাধ্যমে অন্যকেও সচেতন করবেন, এবং নিজেদের প্রবলেম গুলাকে আইনগতভাবে কিভাবে সলিউশনের দিকে নিয়ে যাওয়া যায়, এই ধরনের সমস্যাগুলো যদি আমরা গ্রুপে ডিসকাশন করি, এবং আমাদের এই ক্লাসগুলাতে তারা আরো কি কি বিষয় জানতে চান, কোন কোন বিষয়গুলোকে ইনক্লুড করা যায়, এই বিষয়গুলো নিয়েও কিন্তু চাইলে ওপেনলি অনেকে আমাদেরকে পরামর্শ দিতে পারেন। তার ভিত্তিতে কিন্তু আমরা আমাদের অনেক সময় আমাদের দিক থেকে আমরা হয়তো চিন্তা করি আপনারা বিষয়গুলো জানেন, বুঝেন, কিন্তু অনেকেই আছেন ক্লাসে, তার এন্ড থেকে যদি, তাদের এন্ড থেকে যদি এগুলা বলা হয় যে আমরা এই বিষয়গুলোও যদি আপনারা একটু এক্সপ্লেনেশন করেন, ব্যাখ্যা করেন, আমাদের বুঝতে সুবিধা হবে, তখন কিন্তু বোথ সাইডের পরামর্শে বিষয়টাকে কিন্তু আরো বেশি প্রাণবন্ত করা যাবে। তাই সকলের সহযোগিতা আমি কামনা করব, যাতে আমরা পরস্পরের মাধ্যমে পরস্পর এগিয়ে যেতে পারি। জি রোশন ভাই, আমাদের একজন আগের ক্লাসে উনি নিয়মিত ক্লাস করেন নাই, তারপরে যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে পৈতৃক জমি। সম্ভবত ওনারা দুই ভাই দখলে আছেন, হয়তো একজন সামনের অংশ, একজন পিছনের অংশ। ওনার কথা হচ্ছে যে এটা আসলে বন্টন বাটোয়ারা যদি করতে হবে কিনা, যদি করতে হয় কিভাবে। একটা কথা মনে রাখবেন যে এই সম্পত্তিটা যেহেতু আপনার বাবার সম্পত্তি, টোটাল সম্পত্তিটা, যেহেতু আপনিও ছেলে উনিও ছেলে, তো আপনারা দুই দুই ভাই যদি হন আপনারা 50-50 পাচ্ছেন। এখন এই 50-50 আপনি কিন্তু প্রতি ইঞ্চি জায়গাতে আপনার 50-50। অনেক ক্ষেত্রে যেটা হয়, হয়তো সামনের দিক থেকে রাস্তা থাকে, তো সামনের অংশের যে ভ্যালুয়েশন এটা কিন্তু অনেক বেশি থাকে, দাম থাকে। তো নর্মালি ভাইদের মধ্যে যিনি একটু বেশি চালাক থাকেন বা বড়টা সামনের অংশটা দখলে নেয়, আর হয়তো যিনি একটু বোকাশোকা বা পিছনের টুকু উনি দখলে থাকেন। তো আমাদের যে রেজিস্ট্রেশন আইন যেটা বলতেছে, যখনই এরকম কোনো উত্তরাধিকার সূত্রে সম্পত্তি আপনি পাবেন, তখন আপনারা দুইজনে, এটা যদি আপনি এ হন এটা বি হন, দুইজনে আপনারা আপোষে, আপনি যদি মানে নেন যে আপনার ভাই সামনেরটা নেক আপনি পিছেরটা নেন, আপনার যদি কোনো আপত্তি না থাকে, এই যে আপনাদের আপত্তি নাই, এই কথাটাই জাস্ট আপনারা কাগজে লিখে, ওইটাকে আমরা বলি যে বন্টন বা বাটোয়ারা দলিল, ওইটা আপনি রেজিস্ট্রেশন করবেন। এটা রেজিস্ট্রেশন করা বর্তমানে বাধ্যতামূলক। আপনি যদি রেজিস্ট্রেশন নাও করেন তাহলে কিন্তু আপনার নিজের নামে কি করতে পারবেন না, পৃথক খতিয়ান খুলতে পারবেন না। খতিয়ানে দুইজনেরই নাম থাকবে যতদিন পর্যন্ত বন্টন বাটোয়ারা না করবেন, একই সাথে আপনাদের এজমালি খতিয়ান হবে। এটা এই জন্যই করা বাধ্যতামূলক, আমরা যেটা বললাম যে এই সম্পত্তির হয়তো রাস্তার পাশে আপনার বড় ভাই খুব খুশি হয়ে উনি আছেন, দাম বেশি, আপনি নিজেকে পরাজিত ভাবতেছেন পিছনের অংশ। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাই চান্স আপনার পিছনের দিয়ে তখন সরকার রাস্তা করবে, অধিগ্রহণ চলতেছে, তখন এটা চাইতে এটার দাম কিন্তু ডবল হয়ে যায়। তখন দেখবেন যে আপনার ভাই বলবে যে না আমি পিছনে নিব, আমি সামনে নিব না। অসংখ্য ঘটনা আমরা এরকম দেখি, 20 বছর 30 বছর পরে আসে ভাই ভাইয়ের ক্ষেত্রে মারামারি হয়ে যায়। কিন্তু যখন আপনি একবার এরকম রেজিস্টার্ড দলিল করে নিবেন, তখন আপনার ভাই যতই বলুক, আইনগতভাবে আপনি আপনার অংশের মালিক, উনি ওনার অংশের মালিক। আর এর জন্য রেজিস্ট্রেশন খরচ অতটা বেশি না, একদম সামান্য, ম্যাক্সিমাম 2000 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন খরচ। আর সামান্য 50 টাকার স্টাম্পে বাটোয়ারা দলিলটা লিখতে হয়, আর ইফি অ্যান্ড ফি যেগুলো প্রতিটা দলিলেই থাকে। ওভারঅল আপনি 4 থেকে 5 হাজার টাকার মধ্যে যত কোটি টাকারই সম্পত্তি হোক আপনারা বন্টন বাটোয়ারা করতে পারবেন। শুধু পৈতৃক না, যদি আপনারা পার্টনারে দুইজনে একসাথে এরকম কোনো সম্পত্তি ক্রয় করেন, তো টোটাল সম্পত্তির প্রতি ইঞ্চি জায়গাতে সবাই মালিক থাকেন। তো তখন আপনারা পরস্পরে যেটা করতে পারেন, নিজেরা যদি এইভাবে ডিভিশন করেন, তো আপনি আপনার অংশের জন্য একটা বাটোয়ারা দলিল করবেন। তো তখন সেই বাটোয়ারা দলিল দিয়ে আপনার নিজের নামে খতিয়ান হবে। তখন যেইটুকু বাটোয়ারা দলিলে উল্লেখ থাকবে সেইটুকুর মালিক আপনি থাকবেন, আর বাকিটুকু আপনার পার্টনার বা যার সাথে আপনি সম্পত্তিটা ক্রয় করেছেন। তো এখন আপনি যখন স্টাম্প একটা যখন পড়বেন, তখন আপনি নতুন একটা জিনিস জানতে পারবেন যে আপনি একই দলিলে হয়তো আপনি দুইজন সম্পত্তি ক্রয় করতেছেন। এই একটা সম্পত্তি সম্পত্তি আপনারা এ এবং বি দুইজন ব্যক্তি ক্রয় করবেন।
তো ক্রয় করার পরে নর্মালি যেটা হয়, এখানে যদি 20 শতক সম্পত্তি থাকে সবাই এজমালি মালিক থাকে প্রতি ইঞ্চিতে। কিন্তু আপনি যদি স্ট্যাম্প একটাকে একটু ভালোভাবে পড়ে বুঝে যদি দলিলটা লিখতে পারেন, আপনি নেওয়ার সময় এটাকে দুই ভাগে করে দিতে পারেন। যেমন এইরকম, এই ব্যক্তির কতটুকু অংশ এবং কোন সাইটে অংশ, এটা আপনি একটা পৃথক শিডিউলে দিতে পারেন যে এ যিনি মালিক উনি এই সামনের দিক থেকে এতটুকু জায়গা নিচ্ছেন, আর বি যিনি মালিক উনি পিছনের দিক থেকে এতটুকু জায়গা নিচ্ছেন। তো এটা একই দলিলে দুইজন, কিন্তু এটাকে আমরা এজমালি বলবো না। এটা তখন আপনি বাটোয়ারা দলিল ছাড়াই আপনি পৃথক নামজারি করতে পারবেন। এর কারণ একটাই, আপনি স্ট্যাম্প আইনটা যদি ভালো করে পড়তে পারেন, আপনি সেখানে বুঝতে পারবেন যে একই দলিলেও পৃথক পৃথক যে সম্পত্তি পৃথক ব্যক্তির নামে ক্রয় করা যায়। নর্মালি আমরা এজমালিতে ক্রয় করে ফেলি, ওই জন্য বাটোয়ারা দলিল করা বাধ্যতামূলক। যখন আমরা আমাদের কোর্সে স্ট্যাম্প একটা পড়বো, তখন আপনি একই দলিলে একাধিক ব্যক্তির নিলেও তাদের পৃথক পৃথক তফসিলভুক্ত সম্পত্তি আপনি একই দলিলে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো দেখা যাক, সেটা যখন আমাদের কোর্সটা হবে তখন আপনারা আরো ইন ডিটেইলে জানতে পারবেন। আশা করি যে মাহমুদুল হাসান ভাই প্রশ্নটা করেছিলেন উনি উত্তর পেয়েছেন। তারপর আমরা আরো কিছু প্রশ্ন নিব, যেহেতু আজকে পরিচিতিমূলক আমাদের প্রশ্ন, সাথে সাথে আমাদের অ্যাডভোকেট রোশন ভাই তো আছেই। জি, আবু সুফিয়ান ভাই, ওনার মাইক্রোফোনটা, আলতাফ হোসেন ভাই মাইক্রোফোনটা আনমিউট করেন, বলেন। জি, জি, আলতাফ হোসেন বলেন। ভাই, জি 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 ভাই, আমার দুইটা কোশ্চেন। সেটা হচ্ছে আমার প্রত্যেক কিছু সম্পত্তি আছে, তো বাবা নেই, এর ভিতরে আমার বড় বোন মারা গেছেন। হ্যাঁ, জি তো বড় বোনের হাজবেন্ড আছেন, ছেলে মেয়ে আছেন। এখন জি। আমরা বন্টন নামা করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি তো এখন কি এই সম্পত্তির অংশীদার আপার যে অংশটুকু সেটা দুলাভাই কি অংশীদার কি না, না, আচ্ছা যাক, তো মানে কথাটা হচ্ছে যে আপনার বোন, আপনার, আচ্ছা যাক, আপনার হ্যাঁ, সম্ভবত আপনার নেটওয়ার্কে একটু সমস্যা, আমরা আপনার কাছে আসবো আবার, আপনার কাছে আবার আসবো। যাক, মাহমুদুল হাসান ভাই, আশা করি আপনার কি আরো কিছু বলবেন, প্রশ্নটার উত্তর পাইছেন, আর কিছু বলবেন? আসসালামু আলাইকুম ভাইয়া। না, আগের প্রশ্নটা আমি করি নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা, বলেন, সমস্যা নেই, নাম একই ছিল তো, বলেন। আগের প্রশ্নটা আমি করি না। আমি হাসান বলছিলাম সৌদি আরব থেকে। জি ভাইয়া, আমার প্রশ্নটা হলো যে আমরা তো আলহামদুলিল্লাহ বা আগের কোর্সটা করলাম, এখনকার কোর্সটা করতেছি, ইনশাল্লাহ মোটামুটি ভালোই লাগতেছে। তো যেহেতু আমরা দলিল লেখক কোর্সটা করতেছি, চিন্তাধারা করতেছি বিদেশ থেকে চলে গেলে বা লাইসেন্স, দলিল লেখক লাইসেন্সটা করাম এবং কোন উপায়। আমি আপনার একটা ভিডিওতে মনে হয় কোথায় পাইছি যে কিভাবে লাইসেন্স রেজিস্ট্রার অফিসে মানে জেলা রেজিস্ট্রারে বলছিলেন, যদি আজকে একটু, যেহেতু সবাই দলিল লেখক কোর্সের, তাহলে যদি দলিল লেখকের মানে কোথায় কিভাবে লাইসেন্স করা যাবে এই বিষয়ে যদি একটু জানাতেন। জি, আসলে কথা হচ্ছে যে আমরা তো আইন নিয়ে যেহেতু কথা বলি, আমরা তো সরকার যেইটা গেজেট করে যে নিয়ম বলছে সেটাই আপনাদেরকে বলে দিতে পারবো। আর কোর্সের ভিতরে এর বাইরে যা কিছু চলে সেটা আমরা বলবো, যেহেতু আমরা কথা বলবো সরকার আইন করে যেটা বলছে যে কিভাবে দলিল লেখক হওয়া যাবে। এই জন্য 2014 সালে সরকার কি করছে, যে দলিল লেখক হওয়ার জন্য রেজিস্ট্রেশন আইনের 80 জি ধারার ক্ষমতা বলে কি করছে, দলিল লেখক বিধিমালা বলে একটা বিধিমালা প্রস্তুত করে দিছে, যে আসলে দলিল লেখক হওয়ার জন্য কি কি লাগবে, কি কি যোগ্যতা লাগবে, বুঝছেন কিনা, এটা বলে দিছে। তো আমরা যদি, যেমন আপনারা চিত্রে দেখতেছেন, নর্মালি যেটা হয়, আপনি যদি দলিল লেখক হতে চান, এখানে তারা যেটা বলতেছে আপনার বয়স 21 বছরের কম হবে না, মানে 21 বছরের বেশি হইতে হবে। আর আপনাকে, যদিও এখানে উচ্চ মাধ্যমিক বলা আছে, পরবর্তীতে সরকার আরেকটা গেজেট করে এটাকে মাধ্যমিকে নিয়ে আসছে, মানে সর্বনিম্ন দাখিল বা এসএসসি পাস হইলেই চলবে, উচ্চ মাধ্যমিক নাই। আর আপনি যেই জায়গার স্থায়ী বাসিন্দা সেই অঞ্চলের জায়গার আপনার দলিল লেখকের জন্য আবেদন করতে হবে। যেমন হয়তো আপনার বাসা হচ্ছে ঠাকুরগাঁও, আপনি চাইলে দিনাজপুরে দলিল লিখতে পারবেন না। আর তারা কয়েকটা আইন সম্পর্কে বলছে যেগুলো আমাদের কোর্সে অন্তর্ভুক্ত আছে, যে এই আইনগুলো সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে। যেমন তারা বলছে যে সম্পত্তি হস্তান্তর আইন, স্টাম্প আইন, রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন, আর রেজিস্ট্রেশন আইন।
তো আমাদের কোর্সে কিন্তু এগুলা দেওয়া আছে। তো এদের জন্য কোনো লিখিত পরীক্ষা হয় না, তবে জেলা রেজিস্ট্রার চাইলে আপনাকে প্রশ্ন করতে পারেন যে আপনি স্ট্যাম্প আইন সম্পর্কে একটু বলেন, কি আছে ওটার মধ্যে, বা রেজিস্ট্রেশন আইন সম্পর্কে একটু বলেন। গুরুত্বপূর্ণ যে জিনিসগুলা জিজ্ঞেস করতে পারে মৌখিকভাবে, লিখিত কোনো পরীক্ষা হয় না। আর আপনাকে আবেদনপত্রটা যেটা করতে হবে নিজ হাতে লিখতে হবে। তারপরে আরেকটা কিছু যেটা আমরা মনে করি প্রয়োজন হয় না, আপনার চেয়ারম্যানের কাছ থেকে আপনি যে ওই জায়গার বাসিন্দা, আপনার চরিত্রতে ভালো, আপনার বিরুদ্ধে মামলা মোকদ্দমায় কিছু নাই, তো এরকম একটা প্রশংসাপত্র লাগবে। এটাই হচ্ছে প্রয়োজনীয় জিনিস। আর আমরা যদি বলি বাকি যে জিনিসটা হয় নর্মালি, বাস্তবতা যেটা হচ্ছে যে নর্মালি আসলে আপনি আবেদন করলে পাওয়া যায় না। পাইতে হলে প্রথমে আপনাকে ওই সাব রেজিস্ট্রেশন অফিসে খোঁজ নিতে হয় যে আসলে কতজন দলিল লেখক আছেন। আর সেক্ষেত্রে সাব রেজিস্ট্রেশন অফিস থেকে আপনি লিস্টটা নিয়ে তাদের একটা এস্টিমেট আছে যে আসলে কতজন দলিল লেখকের প্রয়োজন হয়। এটা হচ্ছে নর্মাল পন্থা। তবে জেলা রেজিস্ট্রার চাইলে যতজনই থাকুক এর চাইতে বেশিও দলিল লেখককে লাইসেন্স দিতে পারে। তাহলে আপনি আবেদনটা করবেন জেলা রেজিস্ট্রারের কাছে। আর যে যে যোগ্যতাগুলোর কথা বললাম, লিস্ট আপনাকে উচ্চ, যে মাধ্যমিক পাশ হইতে হবে। প্রথমে উচ্চ মাধ্যমিক ছিল, পরে ওইটাকে এসএসসি বা দাখিল পর্যন্ত করা আছে। যদি আপনি এসএসসি বা দাখিল পাস হন, আইনগুলো সম্পর্কে ধারণা থাকে, আপনি নির্দিষ্ট একটা ফরম্যাট দেওয়া আছে, ওই ফরম্যাটে লিখিত আবেদন করবেন। তো সেখানে তখন জেলা রেজিস্ট্রার যাচাই বাছাই করে যদি মনে হয় আপনাকে, যদি লাইসেন্স দেওয়ার ইচ্ছা থাকে, তখন আপনাকে যেটা করতে হবে 750 টাকা সম্ভবত, এখনকার যদি আর গেজেট না থাকে, আপনাকে ট্রেজারি চালানের মাধ্যমে জমা করতে হবে। এই লাইসেন্সটার মেয়াদ থাকে 1 বছর। প্রতি ডিসেম্বরের যে 31 তারিখে লাইসেন্সটা শেষ হয়ে যায়, তখন সাব রেজিস্ট্রারের সুপারিশ ক্রমে আবার আরেক বছর নবায়ন করা হয়। অর্থাৎ আপনি যখন নবায়নের আবেদন করবেন, ওই নবায়ন পত্রে সাব রেজিস্ট্রারের সিগনেচার থাকতে হয়, সিল থাকতে হয়, যে না আপনি গত 1 বছর যে দলিল পত্র লিখছেন আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আপনি ভালো। এই সিল যখন থাকে তখন আগামী 1 বছরের জন্য আপনি এরকম ভাবে দলিল লিখতে পারবেন। অর্থাৎ আপনার যে সনদটা প্রতি বছর বছর নবায়ন করতে হয়। আর বাস্তবতা যদি আমরা বলি, আসলে অনেক ক্ষেত্রে এই লাইসেন্স বাণিজ্য কিন্তু আছে। অনেক ক্ষেত্রে 1 লক্ষ 2 লক্ষ টাকায় এই লাইসেন্সটা বিক্রি হয়। আপনি যতই করেন, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকাও বিক্রি হয় লাইসেন্সটা। এখন তাই বলে যে সব জায়গায় হয় এমন না, কিছু কিছু অঞ্চলে হয়। এখন আপনি কোন সাব রেজিস্ট্রেশন অফিসে দলিল লিখবেন তার বাস্তব অবস্থাটা কি। আর যারাই আসলে প্রকৃতপক্ষে দলিল লেখক হইতে চান, তাদেরকে আমরা দুইটা কথা বলবো। একটা কথা হচ্ছে, আপনি যদি ভালো দলিল লেখক হইতে চান, আপনার এই আইনগুলো আপনি এই কোর্সে অংশগ্রহণ করেন আর না করেন, প্রয়োজনে নিজে দোকান থেকে ক্রয় করে আপনার পড়ে রাখা উচিত, কারণ আইনগুলা লাগবেই। এগুলা যদি আপনি না পড়েন, আপনি ভুল করবেন। আর যেই ক্লায়েন্টের যদি দলিল আপনি ভুল করেন, দ্বিতীয়বার কিন্তু সে আপনার দ্বারা দলিল লিখাবে না। আরেকটা কথা হচ্ছে, যেখানে আপনি প্র্যাকটিস করবেন সব জায়গায় তাদের নিজস্ব একটা নিয়ম কানুন থাকে, যেটা কোথাও আপনি পাবেন না যতদিন অ্যাটলিস্ট 1-2 মাস ওদের আন্ডারে কাজ না করেন, বা ওই সাব রেজিস্ট্রেশন অফিসে যদি না যান। অলিখিত কিছু সেখানে জিনিস থাকে, যেমন দলিল লেখক বিধিমালায় বলা আছে তারা সমিতি করবে, তাদের টাকা থেকে তারা ফান্ড গঠন করতে পারবে। এখন ওই প্রতিটা দলিল থেকেই কমিশন নেওয়া হয়, 500, 1000, 2000, 4000 টাকাও পর্যন্ত ওই দলিল লেখক সমিতি নেয়, প্রতিটা দলিলের বিপরীতে দিতে হয়। আরো আনুষঙ্গিক অনেক কিছু থাকে। তো এই জন্য আপনি যেখানে প্র্যাকটিস করবেন অ্যাটলিস্ট 1 মাস সেই সাব রেজিস্ট্রেশন অফিসের ইন্টারনাল যেই সমস্ত সিস্টেম, সেগুলা জানে বুঝে তারপরে আপনি করেন। চাইলে আপনি লাইসেন্সটা নিয়ে তারপরে করতে পারেন, অথবা লাইসেন্স নেওয়ার পূর্বেই 1-1.5 মাস সেখানে কাজ করতে পারেন। আর আপনার কম্পিউটার সম্পর্কে যদি একটু ধারণা থাকে, সবচেয়ে বেস্ট হবে বাংলায় টাইপিং করাটা। আর আমাদের কোর্সে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে তো আমরা ফরম্যাটটা কিভাবে প্রিন্ট করতে হয় সেটা শিখিয়েও দিব। কিন্তু তারপরেও আপনি যদি নিজে সবকিছু পারেন তাহলে আপনি ভুল কম করবেন। নর্মালি ম্যাক্সিমাম দলিলের ফরম্যাট যখন আপনার ল্যাপটপে থাকবে, তখন যেই প্রকারের দলিল আসুক, আমরা যদি দেখি টোটাল স্ট্যাম্প আইনে আমরা 65 প্রকার দলিল পাবো। এখন পর্যন্ত 65 প্রকার দলিল আছে। তো আপনার যদি অ্যাটলিস্ট 15 থেকে 20 প্রকারের ফরম্যাট থাকে, ওগুলো দিয়ে আপনি সব দলিল লিখতে পারবেন। আপনাকে বারবার অন্য কারো কাছে যেতে হবে না। তো এই জন্য যদি দলিল লেখক হতে চান, এখনকার যুগে মডার্ন দলিল লেখক হতে চান, আপনার একটা কম্পিউটার থাকা মাস্ট। আর সেই কম্পিউটারে আপনি অ্যাটলিস্ট বাংলা টাইপিংটা একটু জানতে হবে। সেটা ভিন্ন কথা আপনি যদি আপনার আন্ডারে কাউকে রাখেন টাইপিং করার জন্য, তবে আপনি নিজে নিজে যদি সব করতে চান,
একটা অবশ্যই ল্যাপটপ বা কম্পিউটার থাকা প্রয়োজন, বাংলায় টাইপিং করার একটা যোগ্যতা থাকা প্রয়োজন। আর এটা না থাকলেও যে পারবেন না এমন না, আপনি যদি কাগজে মূল বিষয়বস্তুটা মুসাবিদা করে দেন, দেখবেন অসংখ্য টাইপার আছে, ফরম্যাটটাও আছে, জাস্ট দিয়ে দিলে তারা ইনপুট করে দিবে। প্রয়োজনে প্রথমে A4 সাইজে প্রিন্ট করে আপনি দেখবেন যে কোনো ভুল আছে কিনা। যদি সবকিছু আপনার মনে হয় ভুল নেই, তখন তাকে বলবেন যে আপনি স্টাম্পে প্রিন্ট দেন। এটাই মোটামুটি এখন পর্যন্ত। আশা করি আপনি যিনি প্রশ্ন করছেন উনি উত্তর পেয়েছেন। তো জি আমরা ভাই, জি আমি বলেন। আমি এর প্রশ্নটা হলো, ধরেন যে মানে আবেদনটার জন্য তো আমি একবার গেছিলাম 2012 সালে। আমার বাড়ি নোয়াখালী, হাতিয়াতে। তো আমি নোয়াখালী রেজিস্ট্রারের কাছে গেছিলাম। আমার হাতিয়া সাব রেজিস্ট্রার যিনি আছে উনি আমাকে বলছিল যে তুমি নোয়াখালীতে যাও, অমুককে এক দালালের কথা বলছিলেন, উনি সরাসরি বলছে ওনার কাছে যাও। উনি আমার থেকে 60,000 চাইছে তখন 2012 সাল, আমাকে এক সাব রেজিস্ট্রার পাঠাইছে ভাই। আমার একটা না ব্যান্ডারি কথা লাইসেন্স আছে। দেখেন, এখন আমরা তো ওই আমার একটা জন্যই বল। ব্যান্ডারি লাইসেন্স আছে। জি ব্যান্ডারি লাইসেন্সটা উনি আমাকে দিছিলেন, ওই ওই সাব রেজিস্ট্রি অফিসার। পরবর্তীতে আমার করলো তুমি এ করো একটা দলিল লিখক লাইসেন্স করে না। তখন আমি গেছি 2012 সাল, তখন উনি আমার থেকে 60,000 টাকা চাইছে। তো এখন আমি জানতে চাইছি যে আমার দুঃখ নদুক অসুবিধা না, আমি সরাসরি এই ফর্মটা কোথায় পাবো? আমি সাব রেজিস্ট্রি দিলাম, না জেলা না না, রেজিস্ট্রারে দিলাম, সমস্যা কোনো অসুবিধা ফর্মের নেই। কিছু নাই। ফর্মটা এটা আমরা আমাদের কোর্সে যদি আপনি অংশগ্রহণ করেন, এখানে আমরাই তৈরি করে দিব, অথবা সরকারি গেজেট আছে, আপনি যে কোনো কম্পিউটার দোকানে দেখাইলে উনি আপনারা সেই মতো করে টাইপ করে দিবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আবেদনপত্রটা আপনার নিজ হাতে, ওদের কথা হচ্ছে আপনি যে আসলে দলিল লিখতে পারেন আপনার নিজ হাতে লাগবে, কথা বুঝছেন কিনা। ফরম্যাটটাও জি। দেওয়াই আছে, সরকারি গেজেট দেওয়া আছে, এগুলো ওপেন জিনিস, পাবলিক ডকুমেন্ট, আপনি পাবেন, সমস্যা নাই। আর বাকি যে বিষয়টা আসলে ঘুষ বাণিজ্যের কথা বলে তো আমাদের লাভ নাই, কথা বুঝছেন কিনা। ওই জন্যই বললাম আমরা যে আসলে আইনগত ভাবে যেটা সেটাই বললাম, বাস্তবতাও বললাম যে 3 লাখ টাকাও বাণিজ্য হয়। এখন সেটার প্রমাণ যেহেতু নাই, আমরা তো নির্দিষ্ট নামটা বলতে পারতেছি আচ্ছা, না যে। সেকেন্ড একটা কথা, আমি ধরেন কোনো ঘুষ বাণিজ্য না করে সরাসরি রেজিস্ট্রার কাছে, জেলা রেজিস্ট্রার কাছে গেলাম, অথবা আমাকে যে কোনো কারণে জি ঘুষ টুস না দেওয়ার কারণে আমার আবেদনটা প্রত্যাখ্যান রিজেক্ট করে দিল, পরবর্তীতে পুনঃ আমি আবার 2-1 বছর বাদে বা আবার দ্বিতীয় বছর আমি কি আবার করতে পারবো কিনা? কথা ধরেন আমি হচ্ছে সাহস কি, করে কোনো ঘুষ ছাড়া সরাসরি রেজিস্ট্রার কাছে চলে গেলাম আবেদন নিয়ে। না না কোনো সমস্যা নাই, আপনি আবেদন করেন, রিজেক্ট হোক, এটা তো আর দেওয়ানি মামলার মতো না। যেমন আমাদের দেওয়ানি মামলা আপনি একবার করলে আরেকবার করতে পারবেন না, বিষয়টা এমন না। কথা হচ্ছে কি আপনি অ্যাপ্লাই করে দেন। আমি একটা কথা বলি, আপনি ঘুষ দিলেও অ্যাপ্লাই করতে হবে, কথাটা বুঝেন। যারা ঘুষ খায় জি। তারা চায় দলিল, আপনি অ্যাপ্লাই করে দেন, যদি না হয় রিজেক্ট করে আরেকবার করেন, ঠিক আছে। তারপরে দেখবেন যে তারাই বলবে, বুঝছেন, আপনাকে বলতে হবে না, তারাই বলবে যে ভাই কিছু দিয়ে দেন, তাহলে হবে, না হলে হবে না, বুঝছেন কিনা। তো ওই জন্য আচ্ছা আপনি দোস্ত। অ্যাপ্লাই করতেই হবে, যদি টাকাও নেয় তারপরে বলবো যে আপনি দরখাস্ত সাবমিট করেন, ঠিক আছে। কারণ ওনারা চায় না যে ওনারা চলে গেলে ফাঁসে যাক, কারণ আজকে আপনি আজকে অ্যাপ্লাই করছেন, কালকে লাইসেন্স ওনারা দিবে না, টাকা নিলেও বলবে যে আপনি অ্যাপ্লাই করেন, প্রসেস আছে 15-20 দিন বা 1 মাস পরে পাবেন, যাতে ওনারা ভবিষ্যতে এরা বলতে পারে। বলতেছে যে এরা বলতেছে যে নাকি ঢাকার কি কাজ আছে, ঢাকা কি এটা কি বিভাগীয় না এটা কোথাও কাজ আছে ঢাকার নাকি? কিছু না, এটা ঢাকার কিছুই না। একটা কথা মনে রাখবেন, দলিল লেখা বা এই যে আমরা দলিলগুলা রেজিস্ট্রেশন করি সবকিছু বাংলাদেশের জেলা ভিত্তিক। যেমন আমাদের রোশন ভাইরা মামলা করেন, এগুলাও কিন্তু জেলা ভিত্তিক। আপনার জমি যদি ঢাকায় হয় ঢাকায় মামলা করবেন, সিলেটে হলে সিলেটে করবেন, ওই একই রকম লাইসেন্স দিবে জেলা রেজিস্ট্রার, ঠিক আছে। তারপরে ওনারা বাৎসরিক একটা রিপোর্ট পাঠায়, সেটা ভিন্ন কথা। অধিকার হচ্ছে জেলা রেজিস্ট্রারের, যে জেলা রেজিস্ট্রারের কাছে আপনি আবেদন করবেন। তো প্রতিটা জেলায় কতজন লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক আছে, এদের একটা ওদের ইন্টারনাল রিপোর্ট দিতে হয় যে আসলে কোন সাব রেজিস্ট্রেশন অফিসে কতজন আছে। নর্মালি লাইসেন্সের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন দরকার হয় না, এটা জেলা রেজিস্ট্রার নিজে থেকেই দেয়। আর আপনার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, আপনি স্টাম্প ব্যানার হইলে দলিল লেখক হইতে পারবেন না, দুইটা একসাথে চলবে না, হয় স্টাম্প ব্যানার হবেন না হয় দলিল লেখক, একসাথে দুইটা হওয়া যাবে না। এই সম্পর্কেও গেজেট আছে, যেটা আমাদের কোর্সে আমরা দিব, কারণ দুইটা আপনি আমার একসাথে হইতে পারবেন না। তো তাহলে আমি কিভাবে স্ট্যাম্প দেখুম? আমার তো স্ট্যাম্প ভেন্ডার লাইসেন্স আছে। না না, স্টাম্প ভেন্ডার শুনেন, আপনার লাইসেন্সটা সারা জীবনের জন্য তো না। দেখেন আপনার লাইসেন্সের ক্ষেত্রেও দেখেন, আপনি বলতেছেন আপনি কি দেশে আছেন না দেশের বাইরে, না না, সৌদি আরব আছি ভাইয়া এখন। তো ওইটা আপনার লাইসেন্সটা তো এতদিন থাকার কথা না, বুঝছেন না, না, কারণ আমি এটার জন্য। প্রত্যেক বছর নবায়ন করাচ্ছি ভাইয়া।
ওই তো এখন আপনি 2 নাম্বারই করে নবায়ন করাচ্ছেন, আপনি দোকান দেখাচ্ছেন, দোকান আছে, কেউ বিক্রি করতেছে, কথা বুঝেন, ওই জন্য আপনি পাচ্ছেন। হ্যাঁ, হুম স্টাম্প ভেন্ডারের কাজ হচ্ছে স্টাম্প বিক্রি করা। এখন আপনি সেটা ভিন্ন করতে পারেন, আপনার ভাইটাই থাকলে তাদের নামে আপনি ভেন্ডারের লাইসেন্সটা নেন, আপনার নামে দলিল লেখকের লাইসেন্স নেন, সবাই এভাবেই চালাচ্ছে, কথা বুঝছেন। আর ধরেন যে মহিলাও হইতে পারে, কোনো বাধা কিন্তু নাই, আপনার ওয়াইফকে স্টাম্প ভেন্ডারের লাইসেন্স নেন, আপনি দলিল লেখেন। তো অনেকে এই প্রশ্নটা করেন যে আসলে মহিলা দলিল লিখতে পারবে কিনা। কথা হচ্ছে আইনগত কোনো বাধা নাই, আপনি যদি চাহিদাগুলো পূর্ণ করেন। তবে বাস্তবে খুব রেয়ার, আমার জানা মতো মনে হয় কোনো দলিল লেখক মহিলা নাই। তবে হইতে আইনগত কোনো বাধা নাই, ঠিক না, আছে। আমার আমার লাইসেন্স, আমার ব্যান্ডারি লাইসেন্সটা তাকে হস্তান্তর করতে আবার কি নতুন ভাবে আবেদন করতে হবে, না আমারটা তার না, কাছে হস্তান্তর করা পড়বে? নর্মালি দেখেন, নর্মালি লাইসেন্স কিন্তু হস্তান্তর করা যায় না, এটা আপনি হস্তান্তর করতে পারবেন না। যারা এই সম্পর্কে একটা মজার কথা বলে নেই, আমাদের সাথে অ্যাডভোকেট রোশন ভাইও আছে, উনিও সম্ভবত একটা জিনিস ভালো করে জানে। যেমন ধরেন যে আপনি হোটেলে ভাড়া নিলেন, আপনি ঢাকায় গেলেন, শেরাটনে 4 দিন থাকবেন। এই যে আপনারা 4 দিন থাকার অনুমতি দিল, এখন আপনি যদি আইনগুলো যদি ভালো করে বুঝেন, এই অনুমতিটা কি আপনার কাছে সে কি করলো, আপনাদের যে 4 দিন থাকার জন্য তার রুমটা দিল, সে আপনারা কি দিল, আপনারা ভাড়ায় দিল। নর্মালি আমরা ভাড়া বলি যে আমি একটা হোটেল ভাড়া নিছি, আসলে এটা কিন্তু ভাড়া না। দেখেন, হোটেলটা আপনি নিজে পরিষ্কার করেন না, ওই হোটেলের লোক আছে, ওরা পরিষ্কার করে। এটারে বলে যে 4 দিন থাকার আপনারা লাইসেন্স দিচ্ছে, কথা বুঝছেন। আপনি ওইখানে 4 দিন থাকবেন, 4 দিন থাকার লাইসেন্স দিচ্ছে। লাইসেন্সের বিপরীতে আমরা যে টাকাটা দেই হোটেলে থাকার জন্য, আপনি যে টাকা দেন, এটা কিন্তু আপনি ভাড়ার টাকা দেন না, এটাকে বলে ট্যারিফ বলে। যেমন আমরা মোবাইল গুলো ব্যবহার করি, মোবাইল দিয়ে কথা বলি, আমরা যদিও বলি মোবাইলে টাকা ঢুকাই, আসলে আমরা মোবাইলে ট্যারিফ দেই, আইনগত হচ্ছে যে ট্যারিফ। ওই জন্য এই যে হোটেলে থাকাটা, এটা হচ্ছে আপনাকে লাইসেন্স দেয় যে আপনি 4 দিন থাকতে পারবেন। এই লাইসেন্সের বিপরীতে আপনি ট্যারিফ পেমেন্ট করেন। তো এখন এটা হস্তান্তরযোগ্য না, কথা বুঝছেন কিনা। এখন আপনাদের যে লাইসেন্স দেওয়া হয়েছে, এখন রোশন বেনি যে অ্যাডভোকেট, তো উনি কি চাইলে ওনার ছোট ভাইটা ওনার লাইসেন্সটা হস্তান্তর করতে পারবে, যে আমি আর অ্যাডভোকেটশিপ করব না, আমার ছোট ভাই করুক। তো নর্মালি লাইসেন্স কি করা যায় না, হস্তান্তর করা যায় না। এখন আপনারে যে লাইসেন্স দেওয়া আছে আপনি হস্তান্তর করতে পারবেন না। আরো সাধারণ বুঝেন, আপনি যদি গ্রামে একটা মুদি দোকানের বর্তমানে ট্রেড লাইসেন্স করা লাগে, আপনি চাইলে কয়ের ট্রেড লাইসেন্সটা খয়ের কাছে আপনি হস্তান্তর করতে পারবেন না। খ নিজে যায় একটা ট্রেড লাইসেন্স নিবে, আপনার সেই দোকানটা ব্যবহার করবে, কিন্তু তার নিজের নামে ট্রেড লাইসেন্স লাগবে। মানে লাইসেন্স হস্তান্তর করা যায় না, বুঝছেন কিনা। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, অন্য ভাইরা কথা। জি, অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আমাদের রোশন ভাইও শুনতেছেন। তো যেহেতু আমাদের এই কোর্সটাতে আমরা আরো যারা আছে তাদের প্রশ্নের উত্তর নিব, আজকে আপনাদের সাথে পরিচিত করবো, এই জন্যই। তো রোশন ভাইয়ের কাছে আমরা আরো যে কয়েকটা জিনিস জানতে চাই আসলে। শুধু তো আমরা একটা জিনিস যেটা বুঝি যে দলিলই বুঝি, অন্য কিছু কিন্তু বুঝি না, যেটাই হোক ওইটাই দলিল। আসলে যারা আইনকে একটু বেসিক হইলেও বুঝেন, তারা আসলে জানেন যে দলিল হচ্ছে শেষ স্তর, মানে দলিলের পরে আর কিছু নাই। নর্মালি ধরেন যে আমার আর আপনার মাঝে একটা চুক্তি, বা আমি আপনার একটা চেক দিলাম, এই যে চেকটা, এটাও কিন্তু এক প্রকারের আমরা বলি ইনস্ট্রুমেন্ট, মানে হচ্ছে দায়িত্ব। সহজ কথা হচ্ছে, যে কোনো কাগজে আপনি লিখে যদি কিছু স্বীকার করেন যে আমার কাছে সে 10,000 টাকা পাবে, আমি তাকে 10,000 টাকা দিব, আমি তার দোকান ভাড়া দিব, এগুলারে বলি আমরা ইনস্ট্রুমেন্ট। আর এই ইনস্ট্রুমেন্টের উপরেই আমাদের স্টাম্প শুল্ক দিতে হয়। আর যখন এই সমস্ত ইনস্ট্রুমেন্ট সরকার যখন আইন করে বলে রেজিস্ট্রেশন করতে হবে, এখানে 2জন সাক্ষী লাগবে, তখনই আমরা সেটারে দলিল বলি। তো এই জন্য যারা ওসিয়তনামা করি, আমরা উইল করি, উইল কিন্তু আসলে দলিল না। কারণটা হচ্ছে উইলে কোনো সাক্ষী লাগে না, ওসিয়তে কোনো সাক্ষী লাগে না। কিন্তু আপনি অন্য যতই করেন, সেল ডিডে দেখবেন 2জন সাক্ষী আছে। তো আসলে এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আইনের খুঁটিনাটি বিষয়। আর এগুলো সাধারণভাবে আপনি যদি আইন বিষয় পড়াশোনা না করেন, আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো অনেকে বলবেন যে ভাই আমি দলিল লেখক করব, হবো, এত ছোটখাটো বিষয় আমি কেন জানবো। তো আসলে কেন জানবেন সেটা আমরা রোশন ভাইয়ের কাছ থেকে শুনবো। কারণ যখন আপনাদের এই চুক্তি থেকে কোনো ডিসপিউট যখন অ্যারাইজ হবে, যে আপনি কারোর সাথে কোনো চুক্তি করছেন, বাড়ি ভাড়া চুক্তি করছেন, অথবা পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছেন, অথবা কারোর সাথে একটা চেকের লেনদেনে চুক্তি করছেন, সেখানে যদি আপনি শব্দ চয়ন বা যে সত্যগুলা যদি ঠিক মতো না দেন, তখন সেখানে যখন বিরোধ হবে আদালতে, মামলায়, কিন্তু এটা বলা যাবে না যে এটা তো দলিল লেখক লিখছে, উনি না জানে লিখছে, এইটা বললে কিন্তু চলবে না। তো এই জন্য জাস্ট রোশন ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে আসলে দলিল লেখক
বা যারা যে সমস্ত অনেক আইনজীবীও আছেন তারা এই চুক্তিগুলা বা ইনস্ট্রুমেন্ট লিখে দেন, এটা লেখার জন্য কতটা কষ্ট করতে হয়, আর এটার ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করবেন যারা সিগনেচার করবেন, এই সম্পর্কে যদি একটু বলতেন। যে যে কোনো চুক্তি যখন তৈরি করেন আপনারা কত দিক খেয়াল করতে হয়, আর যারা সিগনেচার করবে পার্টি দ্বয় তাদের কি কি কর্তব্যটা আছে। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আজিম ভাই, সেটা হচ্ছে যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা যারা অংশগ্রহণ করেছেন, সবাইকে উদ্দেশ্য করে আমি বলবো যে আদালতে কিন্তু মানে এক একটা কাগজ, এক একটা দলিল বা এক একটা ইনস্ট্রুমেন্ট, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ভ্যালু অনেক বেশি। বিশেষ করে লিখিত কোনো বিষয় যদি হয়ে যায় তাহলে সেটা কিন্তু অনেক গুরুত্ব বহন করে। আমরা যদি উদাহরণস্বরূপ আমি একটা প্র্যাকটিক্যাল মামলার কথা বলি, যে ধরেন আপনি আপনার জায়গায় কাউকে বসবাসের অনুমতি দিয়েছেন এবং আপনি কোনো স্ট্যাম্পে লেখেন নাই, শুধু একটা সাদা কাগজে লিখিত পরিত করলেন যে আপনি আমার এই 5 কাঠা জমিতে বসবাস করবেন, এই আপনাকে আমি 5 বছর থাকার অনুমতি দিলাম। সেটা আপনার আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে। এই যে আপনি একটা থাকার অনুমতি দিলেন, কিন্তু অনুমতি দেওয়ার পর দেখা গেল আপনি 10 বছর পর্যন্ত তাকে সেখান থেকে উচ্ছেদ করলেন না বা সেই জায়গাটা ফেরত নিলেন না, কিন্তু আপনাদের মধ্যে ওই রকম কোনো দলিল নাই, শুধুমাত্র একটা সাদা কাগজে একটা লিখিত হয়েছে। এইটাই কিন্তু আপনি যদি পরবর্তীতে সে এই জায়গাটা ছেড়ে যেতে অস্বীকার করে এবং সে যদি কোনো কারণে ভবিষ্যতে কোনো বুদ্ধির কারণে হয়তো 10 বছর 12 বছর থাকার পরে তার মাথায় ঢুকে গেল যে আমি তো দখল সূত্রে এখন এটার মালিকানা দাবি করতে পারি, তখন কিন্তু ওই যে একটা সাদা কাগজে লেখা একটা কাগজ আপনাকে কিন্তু এই ঝামেলা থেকে বাঁচাতে পারে। তাই যে কোনো ধরনের ডকুমেন্ট বা দলিল বা আমরা ইনস্ট্রুমেন্ট যেভাবেই সেটাকে বলি না কেন, যদি আমরা দেখি, আমরা যদি সাক্ষ্য আইনকে সামনে আনি, তাহলে সাক্ষ্য আইন বলছে যদি পাথরের উপরে যদি কোনো কিছু লেখা থাকে সেটাও কিন্তু এক ধরনের দলিল। গাছের উপরে যদি লেখা থাকে, আপনারা জানেন বন বিভাগ গাছের উপরে নাম্বার লিখে, এই গাছের উপরে নাম্বার, এই নাম্বারটাও কিন্তু একটা দলিল হয়ে যায়। তো একটা চামড়ার উপরেও যদি কিছু লেখা থাকে সেটাও কিন্তু এক প্রকারের দলিল হয়ে যায়, যদি সাক্ষ্য আইনকে আমরা প্রাধান্য দিয়ে পড়ি। কারণ সাক্ষ্য আইনকে আমরা কেন গুরুত্ব দিই, কারণ হচ্ছে যে কোনো দেওয়ানি মামলা বা ক্রিমিনাল মামলা আমরা যদি পরিচালনা করতে যাই, মামলাটা প্রমাণ করতে যাই, তখন কিন্তু এই বিষয়গুলা এত বেশি গুরুত্ব দিয়ে আমাদের সামনে চলে আসে, সেটা এইটা ছাড়া আমাদের উপায় থাকে না। তাই আমি এই কথাগুলা বলছি এই কারণে, একটা সাদা কাগজের লেখার উপরে যদি এত বেশি গুরুত্ব দিয়ে একটা মামলা স্টাবলিশড হয়ে যায় বা একটা মামলা খারিজ হয়ে যায় বা খারিজ করা সম্ভব হয়, তাহলে একটা দলিল, একটা রেজিস্টার্ড দলিল তার চেয়েও কত বেশি গুরুত্ব বহন করে। এবং সেই বিষয়টা যেহেতু আপনার আমার জীবনের সাথে সম্পৃক্ত, যেমন ধরুন একটা বিষয় না বললেই না, একটা দলিলে আপনার জীবনের একটা অর্জন সেখানে কিন্তু ইনভেস্ট হয়ে যায়। কথার কথা বলছি যে আপনি ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনবেন অথবা একটা 3-4 কাঠার জায়গা কিনবেন অথবা একটা দোকান কিনবেন, সেই জায়গাটা, সেই ফ্ল্যাটটা বা সেই দোকানটা আপনার জীবনের সকল অর্জন দিয়ে হয়তো আপনি কিনতে যাচ্ছেন। এখন আমাদের এই ছোট্ট একটা কোর্সে হয়তো আপনার সর্বমোট সব মিলিয়ে 20-30 ঘন্টা অপচয় হতে পারে, নষ্ট হতে পারে, কিন্তু তার বিনিময়ে আপনি কিন্তু ভালো একটা জ্ঞান অর্জন করার সম্ভাবনা রয়েছে। যেটা আমরা খেয়াল করে দেখি অনলাইনে, আমরা ইউটিউবে একটা সিনেমা দেখে, একটা চলচ্চিত্র দেখে, এইভাবে কিন্তু অসংখ্য ঘন্টা আমরা নষ্ট করে ফেলছি। কিন্তু যেই শিক্ষাটা আমাদের জীবনে প্রোডাক্টিভিটি হবে, আমার সম্পদকে রক্ষায় ভূমিকা রাখবে, আমার ইনভেস্টমেন্টকে সিকিউর করার জন্য ভূমিকা রাখবে, এই ধরনের বিষয়তে আমি কেন অংশগ্রহণ করব না? আর বর্তমান সময়ে এই কোর্সগুলা অনলাইনে হয়ে যাওয়ার কারণে, জুম অ্যাপের মাধ্যমে হয়ে যাওয়ার কারণে আপনি কিন্তু ঘরে বসে, গাড়িতে বসে, আপনি যে কোনো জায়গায় বসে কিন্তু এই কোর্সে অংশগ্রহণ করার মাধ্যমে যদি নিজেকে সচেতন করতে পারেন, নিজেকে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে আগানোর জন্য, আপনার নিজের যে সম্পত্তি রয়েছে সেইগুলা ডকুমেন্ট গুলাকে চেনার জন্য, বুঝার জন্য আপনি এই কোর্সে অংশগ্রহণ করলে পরে আপনার আমি মনে করি লাভ ছাড়া ক্ষতি হওয়ার সুযোগ নাই। বরঞ্চ আমাদের এই প্ল্যাটফর্মে আপনি যুক্ত হওয়ার মাধ্যমে, নিজেকে সচেতন করার মাধ্যমে আপনার সম্পত্তিকে আপনি নিজে
সিকিউর করার জন্য আমি মনে করি এই কোর্সে অংশগ্রহণ করার মাধ্যমে আপনারা নিজেদেরকে সচেতন করতে পারবেন। তাই আমি মনে করি এই দলিল সংক্রান্ত বিধান, এই যে একটা খতিয়ান, একটা দলিল, এটার পাশাপাশি ডিসিআর, হোল্ডিং ট্যাক্স রিসিপ্ট, এছাড়া এনইসি, এনইসি, এই যে বিভিন্ন ধরনের কাগজ রয়েছে, এই বিষয়গুলা যদি আপনি একটা কোর্সের মাধ্যমে সেগুলার বেসিক অন্তত পক্ষে জ্ঞান অর্জন করেন, সেটা আপনার জীবনকেই বরঞ্চ সমৃদ্ধ করবে। জি রোশন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আর কিছু প্রশ্ন নেই। জি আবু সুফিয়ান ভাই, মাইক্রোফোনটা আনমিউট করেন, বলেন। জি সুফিয়ান ভাই, শুনতেছেন? জি হ্যালো বলেন। জি শুনতেছি, বলেন। ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন স্ট্যাম্প পেন্টার, তো আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে স্ট্যাম্প পেন্টার কি? আর তাছাড়া দলিল লেখক হতে হলে মানে আমাকে কি করতে হবে আর কি? আমার এটা রেজিস্টার কিভাবে করবো আর কি হতে কি ওকে। কোন জায়গায় গিয়ে এটা আমি করব, ঠিক আছে, সরকারিভাবে আমি একটা সনদ পাবো? তাছাড়া আরেকটা কথা আচ্ছা, হচ্ছে জি আমিন বলেন। হতে হলে কি, মানে আমিন হতে হলে মানে সরকারিভাবে কি কি লাগে আর কি? আমার কি সনদটা লাগবে আমিন হতে হলে? ওকে ভাইয়া, ওকে, ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আরো কয়েকটা নিয়ে নেই। জি শাওন ভাই বলেন, মাইক্রোফোনটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই বলেন। এই যে কিছুক্ষণ আগে বললেন যে প্রতি বছর নাকি ওই যদি ও লাইসেন্স পাই, লাইসেন্সটা আবার করা লাগে নাকি, যে কোনো এটাই বিষয়। এখন লাইসেন্সে আমরা যদি যে লাইসেন্স, যে কোনো লাইসেন্সে আপনি ট্রেড লাইসেন্সও দেখেন প্রতি বছর নবায়ন করা লাগে। এমনকি বিভিন্ন জায়গায় আছে, কেউ হয়তো 5 বছর পরে নবায়ন করার জন্য বলে, কেউ হয়তো 2 বছর জন্য বলে। তো নর্মালি প্রতি বছরই সবার লাইসেন্স নবায়ন করতে হয়। তবে ওইটা কি অতটা টেনশনের কিছুই না। যদি আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ, গুরুতর যদি অভিযোগ থাকে একাধিক, তখন সাব রেজিস্ট্রার আপনারা সুপারিশ করে না, তখন লাইসেন্সটা নবায়ন হয় না। এটা ছাড়া নর্মালি সবারই নবায়ন হয়ে যায়। আরেকটা বিষয় হলো যে এই লাইসেন্স কিভাবে করা যায়, এই বিষয়টা নিয়ে আর রোশন ভাই যদি কিছু অ্যাড করতো তাহলে খুব ভালো হতো মনে হয়। মানে কোন বিষয়ে? এই কিভাবে যে রেজিস্ট্রেশন করা যায় বা কোন সিস্টেমে করলে ভালো হবে, ওই বিষয়ে একটু অ্যাড করলে মনে হয় ভালো হয়। জি আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো যাক, আমরা দুইটা প্রশ্নেরই একসাথে উত্তর দিয়ে নেই। প্রথমেই কথা হচ্ছে যে যারা আসলে আমিনশিপ শিখতে চান বাংলাদেশে, এখন পর্যন্ত সরকারি ভাবে আপনারা জানেন একটা কুমিল্লাতে আছে সার্ভে ইনস্টিটিউট, রামাল্লায়, আর একটা হচ্ছে রাজশাহীতে। এই দুইটা হচ্ছে 4 বছর মেয়াদি। এগুলোতে একদম ইন ডিটেইলে পড়ানো হয়। এদেরকে বলা হচ্ছে সার্ভে ইঞ্জিনিয়ার বলা হয়। তো এদের চাহিদাটা সব জায়গায় বেশি, কারণ যেহেতু এটা 4 বছর মেয়াদী একটা ডিপ্লোমা, এতে চাহিদা সব জায়গায় বেশি। এটা আপনি মাধ্যমিক পাশ করার পরে, এসএসসি পাশ করার পরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, কারিগরি শিক্ষা বোর্ডে যখন সার্কুলার হয় প্রতি বছর, ওই একই সময় ওদের সার্কুলারে তারা ভর্তি নেয়। তো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই দুইটা চলে। এটা ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আরো বিভিন্ন কোর্স আছে, ম্যাক্সিমাম 6 মাস, 1 বছর এবং 2 বছর মেয়াদিটা এখন খুব কম চলে। ম্যাক্সিমাম ক্লাসিক যে কোর্স গুলো হচ্ছে 6 মাস মেয়াদি। আপনি যদি করেন কারিগরি শিক্ষা বোর্ড থেকে, আপনাকে একটা সনদ দেওয়া হয়। আর একটা হচ্ছে যে 3 মাস মেয়াদি পাবেন বিভিন্ন ট্রেনিং সেন্টার, কোথাও 1 মাস মেয়াদিও দিচ্ছে। নর্মালি আপনি সরকারি যদি চাকরি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই যেটা বললাম আমরা, ওই যে ডিপ্লোমাধারী যারা আছেন, এরা হচ্ছে 1 নম্বর প্রাধান্য। যে কোনো জায়গায় সার্ভেইং বলেন, সব জায়গায় হতে। তারপরে হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যদি আপনি, যদিও এখন খুব কম চলে, 2 বছরের যে একটা কোর্স আছে, ওইটা করলেও আপনি সরকারি চাকরি পাইতে পারেন যদি উপযুক্ত জায়গা থাকে, আপনার বয়স ঠিক থাকে। আর যারা 6 মাস অথবা 3 মাস করেন, আসলে এদের ক্ষেত্রে সরকারি চাকরির সুযোগ কিন্তু কম, কোনো সরকারি চাকরি তেমন নাই। আর জমি মাপা আসলে সরকারি কিন্তু কাজ না। যদিও এসিল্যান্ড অফিসে সার্ভেয়ার থাকেন, উনি আসলে জীবনে আমার মনে হয় মাসে যে 2 বার জমি মাপেন তাও কিন্তু না। যারা বাস্তব অভিজ্ঞতা আছে ভালো করে জানেন। নর্মালি যারা আমিন, যারা জরিপ কাজ করে, এরা মৌসুমী আমিন, সরকারি না, এরা চুক্তি ভিত্তিক নিয়োগ পায়। যে মোটামুটি জুলাই থেকে তারা ডিসেম্বর পর্যন্ত চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়। আপনি যত বিঘা জমি মাপবেন তার উপর ভিত্তি করে মাসিক ভিত্তিকে পেমেন্ট করে। তাই এই যে জরিপ কাজে যত আমিন দেখেন, সব কিন্তু চুক্তি ভিত্তিক, এগুলো একটাও সরকারি আমিন না। আর এই যে ডিসি অফিসে অথবা এসিডেন্ট অফিসে যারা থাকেন, বাস্তবে এরা হয়তো বছরে 10টাও জমি মাপে না, কিন্তু শুধু ওই সার্ভে রিপোর্টটা এসিডেন্ট অফিসে বসে কিন্তু দিয়ে দেয়, হ্যাঁ জমি ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা আমিনশিপ যদি আপনি শিখতে চান, তাহলে আসলে প্রপারলি যদি আপনি কাউকে আমিন বানায় সরকারি চাকরি দিতে চান, তাহলে এসএসসি পাস করার পরেই
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে হয় কুমিল্লা জামালনায় অথবা আরেকটা হচ্ছে রাজশাহীতে, সেখানে ভর্তি করায় দিতে পারেন। অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 2 বছর মেয়াদী কোর্স আছে, সেখানে ভর্তি করাইতে পারেন। অথবা যে কোনো সময় যে কোনো বয়সে আপনি 6 মাস মেয়াদী 3 মাস মেয়াদী কোর্স গুলাতে বিভিন্ন জায়গা আছে, তারা ভর্তি নিচ্ছে, সার্টিফিকেট দেয়, সেখানে হতে পারেন। এটা হচ্ছে সার্ভেয়ার বা আমিন হওয়ার জিনিস। আর দলিল লেখক হওয়ারটা কিন্তু আমরা প্রথমেই বললাম, নর্মাল হচ্ছে আপনার বয়স 21 বছর হইতে হবে সর্বনিম্ন। অবশ্যই আপনাকে এসএসসি পাস হইতে হবে, এসএসসি পাস 21 বছর। আর যে আইনগুলোর কথা বললাম মোটামুটি 4টা আইন তারা গেজেটে উল্লেখ করেছে, এগুলোর সম্পর্কে একটা বেসিক ধারণা থাকতে হবে। তবে কোনো লিখিত পরীক্ষা নাই। যদি জেলা রেজিস্ট্রার চায় আপনার সাথে মৌখিক কিছু প্রশ্ন আপনাকে করতে পারে, আর যদি মৌখিক প্রশ্ন করার পর উনি যদি সন্তুষ্ট হন তাহলে আপনাকে সে যে সাব রেজিস্ট্রেশন অফিসে দলিল লিখতে চান তার লাইসেন্সটা আপনাকে দিতে পারে। প্রতি বছর লাইসেন্সটা নবায়ন করতে হয়, এটাই হচ্ছে নর্মাল নিয়ম। আর আবেদনটা আপনারা যেটা করবেন, নর্মালি যদিও বলা আছে যে জেলা রেজিস্ট্রারের কাছে আবেদন করবেন, বাস্তবে আমরা দেখি যে আপনি সাব রেজিস্ট্রারের কাছে আবেদন করলে সাব রেজিস্ট্রার সিল দেয়। তো সেই সিল সহ মানে সাব রেজিস্ট্রারের মাধ্যমে জেলা রেজিস্ট্রারের কাছে যাওয়া হয়। যদিও গেজেটে পরিপত্রে বলা আছে যে আপনি সরাসরি জেলা রেজিস্ট্রারের কাছে আবেদন করবেন। এখন সাব রেজিস্ট্রারের কাছে এই জন্যই যাওয়া হয়, প্রতিটা যে সাব রেজিস্ট্রেশন অফিসে কতজন দলিল লেখক আছে, কতজন লাগবে, এটা আসলে সাব রেজিস্ট্রার জানে, জেলা রেজিস্ট্রার তো জানার কথা না। এই জন্য যখন সাব রেজিস্ট্রার সেখানে সিগনেচার দেয় বা সুপারিশ করে যে হ্যাঁ দলিল লেখক লাগবে, ইনাকে নেওয়া যাবে, তো তখন সেটা দ্রুত পাওয়া যায়। আর যেটা বাণিজ্য, যেটা বললাম যে আপনি টাকা পয়সা দিয়ে লাইসেন্স নিতে পারেন, এখন সেটা আপনার যে ডিসি অফিসের উপর নির্ভর করে। আসলে বাংলাদেশ তো বুঝেনি, সব জায়গায় ঘুষ যত চলে, এখন ওটা তো আর বলে লাভ নাই যে ভাই কেন নেয়। আর এখনকার পর্যন্ত আপনি যদি স্টাম্প ভেন্ডারের লাইসেন্স থাকে দলিল লেখক হইতে পারবেন না, এই সংক্রান্ত বিধিনিষেধ জারি করা আছে একটা পরিপত্রের মাধ্যমে। আশা করি আপনারা উত্তর পেয়েছেন। আর রোশন ভাইকে যেহেতু বলছে কিছু বলার জন্য, আসলে এই যে লাইসেন্স বলেন, যে কোনো লাইসেন্সই বলেন, আসলে হয়তো গেজেটের পরিপত্রে যে এরকম থাকে, বাস্তবে হয়তো টাকা পয়সা আরো বেশি খরচ হয়, নিয়মটা একটু ভিন্ন। তো এই সম্পর্কে যদি কিছু বলতে চান। এটা আসলে খুবই মানে কমপ্লেক্স একটা বিষয়। যেমন ধরেন কাজীদেরকে যে ইটা দেওয়া হয়, এটা কিন্তু মানে সোনার হরিণের মতো। মানে আপনি টাকা কত দিবেন ওইটা নিয়ে মানে কি বলবো, এখন আপনারা অনেক কিছু বলা যায় না। হ্যাঁ, তো এরকম কিছু কিছু লাইসেন্সের সিচুয়েশন এরকম চলে আসছে। আপনারা যদি আমাদের প্রফেশনের কথা আমরা বলি, যে অ্যাডভোকেটশিপ যে সনদটা প্রদান করা হয়, এখানে কিন্তু এখন এত বেশি প্রতিযোগিতা, এত বেশি শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসতে হয়, যেখানে টাকা পয়সা নিয়ে কিন্তু প্রশ্ন নাই, প্রশ্নটা হচ্ছে যোগ্যতা নিয়ে এখন কিন্তু কারাকারি হচ্ছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রফেশন যত দিন যাচ্ছে তত কিন্তু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যেমন আগে অ্যাডভোকেটশিপ পরীক্ষায় খুব সহজে পরীক্ষা হতো, এখন আপনারা জানেন বিসিএস পরীক্ষার চেয়েও কঠিন হয়ে যাচ্ছে। এমসিকিউ পরীক্ষা দেওয়ার পর, রিটেন পরীক্ষা দেওয়ার পর, ভাইবা পরীক্ষা দেওয়ার পর, তারপরে কিন্তু একজন অ্যাডভোকেট হতে যাচ্ছেন। এবং আগে যেরকম সহজ প্রশ্ন আসতো, এখন কিন্তু এটা অনেক কঠিন কঠিন প্রশ্ন আসছে। তো একইভাবে দলিল লেখকদের যে বিষয়টা রয়েছে, হয়তোবা এখনো পর্যন্ত অ্যাপারেন্টলি দেখতে সহজ মনে হলেও লাইসেন্সটা পাওয়া কিন্তু খুবই কঠিন। এবং আগামী দিনে শিক্ষাগত যে সকল যোগ্যতা রয়েছে হয়তোবা সেগুলা এরকম থাকবে না, আরো বেশি সেটাকে ডেভেলপ করে আরো বেশি শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসার জন্য সুযোগ তৈরি হবে। তখন কিন্তু এই লাইসেন্স গুলা নেওয়া আরো বেশি কঠিন হয়ে যাবে। এবং অর্থনৈতিক যে বিষয়গুলো জড়িত থাকে, এগুলো আসলে মৌখিক বলার বিষয় না, সেগুলা প্রেসক্রাইব যে সকল ফর্ম থাকে সেগুলাতে একরকম বর্ণনা থাকে, প্র্যাকটিক্যালি অনেক অন্যান্য বিষয় সেখানে জড়িত হয়ে যায়। বিশেষ করে আমি বলবো এই ধরনের লাইসেন্স দলিল লেখক বা কাজীদেরকে যেরকমই দেওয়া হয়। এছাড়া রোশন ভাইয়ের সাথে একটু অ্যাড করে দেই, কাজীর ক্ষেত্রে হয় কি এক ইউনিয়নে একজন, তো কপাল ভালো যে সাব রেজিস্ট্রেশন অফিসে অনেক দলিল লেখক থাকে। রাইট। তো এই জায়গায় হয় কি যে ওই যে জায়গা থেকে যখন একজন মাইনাস হয়ে যান, তখনই কিন্তু কামড়াকামড়িটা শুরু হয়। তখন কিন্তু আপনি বুঝতে পারেন যে এখানে আসলে বিষয়টা কত জটিলতা ধারণ করে। নির্দিষ্ট এরিয়ায়, নির্দিষ্ট জুরিসডিকশনে, নির্দিষ্ট অধিক ক্ষেত্রে একজন কাজী যখন মৃত্যুবরণ করেন বা তিনি যখন তার লাইসেন্সটা
অর্পণ করে দেন, অথবা তিনি যদি বিদেশ চলে যান, যে কোনো কারণে সেখানে শূন্য পদ তৈরি হলে সেই শূন্য পদে কিন্তু বিশাল একটা প্রতিযোগিতা দেখা যায়। তো এরকম কখন কি ধরনের সিচুয়েশন হয় সেটা বলা যায় না। যদি সুযোগ এবং সম্ভাবনা থাকে, চেষ্টা করা উচিত, যদি আপনি আপনার ক্যারিয়ারকে সেই জায়গায় দেখতে চান, বর্তমানে যে সুযোগ সম্ভাবনা রয়েছে সেটাকে কাজে লাগিয়ে আপনি লাইসেন্সটা অর্জন করার জন্য সচেষ্ট হওয়া দরকার। এই জি আর কি রোশন add ভাই, করা। তো সাথে আরেকটা কথাই বলবো যে আসলে যতটুকু আমরা আইনে কিন্তু কোথাও বলা নাই যে আপনি একটা দলিল, মানে আপনি নিজের দলিল কিন্তু নিজেও লিখে দিতে পারবেন। আমরা যে দলিলে যদি আপনি আদালতে যদি যান, একটা দলিলে যদি দলিল লেখকের লাইসেন্স নাম্বার না থাকে বা সিগনেচার না থাকে, দলিলটা কিন্তু অবৈধ হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আইনগতভাবে আমরা যাকে ইনস্ট্রুমেন্ট বলবো, আইনগত ভাবে যাকে আমরা দলিল বলবো, সেখানে দলিল লেখকের কোনো ভূমিকাই নেই। কারণ হচ্ছে আইনগতভাবে হচ্ছে যিনি দাতা ওনার সিগনেচার আছে কিনা, গ্রহীতার সিগনেচার আছে কিনা, সাক্ষীরা আছে কিনা, শনাক্তকারী আছে কিনা, বা সম্পত্তির শিডিউল গুলা ঠিক আছে কিনা, এটাই কিন্তু দেখার বিষয়। ওই সেখানে দলিলটা কে লিখলো, কোন দলিল লেখক লিখলো, তার কোনো কিন্তু আইনগত জায়গা নাই। এটা ছাড়া ব্যক্তিগতভাবে যতজন সাব রেজিস্ট্রারের সাথে আমার কথা হয়েছে পার্সোনালি, তো তাদের কথাই একটা হচ্ছে যে আসলে কেউ যদি নিজের দলিল নিজে লিখে নিয়ে আসে, যদি সাবমিট করে, আইনগতভাবে সেটা গ্রহণ করতে তাদের কিন্তু কোনো বাধা নাই। এখন বাধাটা কোথায় হয়ে যায়, ওই যে দলিল লেখক সমিতি থাকে, তারা আপনাকে একটু দিতে চায় না। মানে আপনি যদি, আপনার যদি ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, সাব রেজিস্টার করে দিবে, কিন্তু ওই যে দলিল লেখক সমিতি যেহেতু প্রতিটা দলিল থেকে মোটামুটি 500 থেকে নিয়ে 5000 পর্যন্ত অঞ্চল ভেদে ওনারা প্রতিটা দলিলের জন্য চাঁদা নেন। তো এই জন্য ওনারা চান না যে আসলে যারা দলিল লেখকের লাইসেন্স প্রাপ্ত না, এদের বাইরে কেউ দলিলটা লিখে পাঠাক। একজন আইনজীবী যদি চায় উনি কিন্তু দলিলটা লিখতে পারেন, কোনো বাধা নাই, উনি লিখে সেটা করতে পারেন। কারণ দলিল কিছুই না, দলিল হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট কোনটা, আপনি যে কোনো কাগজে কিছু লিখে যদি আপনার কোনো দায়িত্ব কাউকে দেন, আপনার কোনো দায়িত্ব যদি কি হয় সীমিত করা হয়, বর্ধিত করা হয়, তৈরি করা হয়, এটাই হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। আর এই ইনস্ট্রুমেন্টটা যখন আইন বলে আপনি রেজিস্ট্রেশন করবেন, এটাই হচ্ছে দলিল। তো এর জন্য আসলে দলিল লেখক আপনি লাইসেন্স পান বা না পান, আপনি একদিনই তো পাবেন না। অবশ্যই আপনার সবকিছু জানাশোনা যদি থাকে, আপনি ট্রাই করে দেখতে পারেন। এটা ছাড়া যদি অন্য পেশায়ও থাকেন, আপনি নিজের দলিল নিজের সম্পত্তিটা নিজে তো করতে পারবেন, সমস্যা নেই। জি নাহিদ ইসলাম ভাই বলেন, মাইক্রোফোনটা আনমিউট করেন। জি ধন্যবাদ আজিম ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে? জি শোনা যাচ্ছে ভাই, বলেন। জি, আমি বেসিক্যালি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আমার প্রফেশন টেক্সটাইল সেক্টরে। একটু আপনাদের আলোচনার সাথেই আমি একটু সম্পূরক আলোচনা করতে চাই। আর রওশন ভাইয়ের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম, খুব ভালো লাগলো। আপনাকে তো আমি ইউটিউবে ফলো করি। যে কোনো কারণে হোক আজকের এই আলোচনা আসলে চলে আসা, বেসিক্যালি দলিল লেখক হওয়াটা আমার কোনো ড্রিমও নাই আর ইচ্ছাও নাই, কিন্তু আপনাদের এই কোর্সটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি রিসোর্সফুল, অনেক বেশি ইউজফুল, অনেক বেশি প্রোডাক্টিভ। যেটা রওশন ভাই বারবার আমাদেরকে বলার চেষ্টা করেছেন আসলে কেন আমরা এই কোর্সটাতে আসবো, এটা আমি উনি বলার আগেই ফিল করছি। বাট ওনাকে আমি স্পেশালি থ্যাঙ্কস জানাই যে উনি আজকে আমি যেটা ফিল করছিলাম এই কোর্স সম্বন্ধে উনি সেটা সবাইকে বলে দিয়েছেন, অবগত করেছেন। আর আপনার বই প্লাস আপনার যে ইউটিউবের এগুলো আমাকে অনেক বেশি এনকারেজ করে। তো যে কারণে আজকে এখানে অ্যাড হওয়া, আমি অন্য সকল পার্টিসিপেন্ট আমার বন্ধু যারা আছেন তাদের সাথে একটু হয়তো কাজে লাগবে আলোচনাটা, আমার কথাটা হয়তো লাগতে পারে, নাও লাগতে পারে। আমি 1935-এ আমার এলাকার একটা রেকর্ড সার্ভে ছিল, দ্যাট ইজ পেটি রেকর্ড, আমার বাড়ি বৃহত্তর ফরিদপুরে। তো আমাদের এক সম্পত্তির এক বিষয়ে ওই রেকর্ডে আমরা মালিকানা ছিলাম। তারপরে 42, 43, 1942, 43, 45 এর তিনটা ডিট দলিল, দ্যাট ইজ ব্রিটিশ পিরিয়ডের। ওই হিন্দি লেখা থেকে কিছু বাংলা টাংলা সব মিলিয়ে আমি পুরোনো দলিলগুলো হাতে পাওয়ার পরে যখন এগুলো সমাধানের চেষ্টা করলাম, আমার অন্য অংশীদার যারা দখলদার আছে তাদের সাথে আমার কোনো পাত্তাই নাই, আমি কিছুই বুঝি না। বাট আমি একজন প্রফেশনাল লোক, আই ডিড গ্রাজুয়েশন, আমার এসএসসি ম্যাট্রিকুলেশন ইন্টারমিডিয়েট রেজাল্ট স্টার মার্কস, মানে যদি বলা ঠিক না, অনেক মানে পেপারস এর দিক দিয়ে আমি অনেক হেভিওয়েট, আমার কোনো ভ্যালু নাই আমার যারা সালিশ মীমাংসাকারী বা যারা দখলদার তাদের কাছে। আমার তখন ইন্টারেস্টই ফিল করলাম, আমি নিজেকে ছোট মনে করি, মানে আমি তখন নিজের গ্যাপটা ফিল মানে বুঝলাম যে আসলে আমার গ্যাপটা কোথায়।
আমি দেশ বিদেশ ভ্রমণ করেছি, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে বিভিন্ন দেশে থেকে বিভিন্ন বিষয়ে, বাট এই ছোট্ট বিষয়ে কেন আমার জানা নাই। তখন আমি আপনার এই সাতকাহন আজিম ভাইয়ের যে ইউটিউবের ভিডিও দেখা শুরু করলাম, নিজে অনেক কিছু বই পড়াশোনা করলাম। শেষ পর্যন্ত যখন আপনার এই কোর্স আমি দেখলাম আপনি অফার করেছেন, ইনস্ট্যান্টলি আমি লুফে নিয়েছি। আজকে ভালো লাগছে যে আজকে সেই আলোচনায় অংশগ্রহণ করতে পারছি। আশা করি যেগুলো আমরা জানি না, আমি নিজেও জানি না, আমরা জেনে নিব। দলিল লেখক হওয়াটা বড় কথা না, আমার মনে হয় ব্যক্তিগত সম্পত্তি গুলো, যেটা অ্যাডভোকেট রওশন ভাই বলছিলেন, নিজের সম্পত্তি প্লাস একজন সচেতন নাগরিক হিসেবে বেসিক কিছু আইন কানুন জানা দরকার। আর বাংলাদেশের জন্য আসলে জমির বিষয়গুলো এটা এখন অনেকটা মুখ্য হয়ে একেবারে বেসিক প্রাইমারি নিডের মতো হয়ে গেছে এই বিষয়গুলো জানা। ধন্যবাদ আপনাদেরকে আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য। আশা করি সামনে যে কোর্সগুলো আছে সেগুলোতে আমরা অনেক কিছু জানতে পারবো। আমরা হয়তো অনেক প্রেসায় আছি, সেগুলো বাদ দিয়ে আজিম ভাই আমাদের একজন টিচার, আমাদের একজন মেন্টর, একজন অ্যাডভোকেট রওশন ভাই, উনিও আমাদের এখন আমাদের টিচার হিসেবে আশা করি আমাদেরকে খুব ভালো কিছু গাইডলাইন দিবেন। ওনাদের ব্যক্তিগত প্লাস যে আইনি যে বিষয়গুলো আছে অভিজ্ঞতা থেকে, তাদের ধারণা থেকে আমাদেরকে শেখাবেন, আমরা শিখবো। আমার একটা অনুরোধ, লাস্ট প্রফেশনাল কারণে অনেক সময় মুভ করি, আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকি, তো যদি কোনো কারণে ক্লাসগুলো মিস করি দয়া করে একটু বিরক্ত করব আপনাদেরকে, যে সেটার কোনো পিডিএফ বা কোনো সাপোর্টিভ কিছু যেন পরবর্তীতে দেওয়া হয়, এই অনুরোধটা আমি রাখবো। এতটুকু জি বলে আমি নাহিদ আমার ভাই, ধন্যবাদ। অসংখ্য Yes, sir. ধন্যবাদ। তো নরমালি আমাদের এই যে কোর্সের ভিডিও গুলা, এর আগে আমরা টোটাল 4টা কোর্স আমরা করাইছি। 3টা হচ্ছে আমাদের রেগুলার, একটা ছিল আয়করের উপর। আমাদের ভিডিও গুলো রেকর্ড করা থাকে এবং প্রাইভেট লিংক কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলো এখনো আছে, সেখানে দেওয়া আছে। এটা ছাড়া পিডিএফটাও আমাদের দেওয়া থাকে। আর আসলে এই কোর্সে, আমাদের কোর্সে যারা অংশগ্রহণ করছেন, স্পেশালি কিছু আছেন যারা আসলে ইমেইলে পেতে চান, তো গ্রুপে যাদের বলবো যারা ইমেইলে পিডিএফ গুলো পেতে চান, দয়া করে আপনার রোল নাম্বারটা আর ইমেল অ্যাড্রেসটা আপনারা অ্যাড করে দিয়েন। তো তাহলে আমরা সেটা যখন সংযুক্ত করে রাখবো তখন ক্লাস শেষে সেটা পাঠিয়ে দিতে পারবো। আর সবচেয়ে বড় কথা, রোশন ভাইও যে কথাটা বললো সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আসলে দলিল লেখক তো সবাই আর হতে পারবে না, যেহেতু একটা লাইসেন্স নিতে হয়, লিমিটেড সেখানে কিছু থাকে। কিন্তু দলিল লেখক আপনি হবেন, এটা আপনি একটু উল্টা চিন্তা করেন, যে আপনার সম্পত্তি আপনি লেখার জন্য, মালিকানা যাচাই করার জন্য আইনজীবীর কাছে যান, দলিল লেখকের কাছে যান, ওনারা কিভাবে করে, আপনি ওই জিনিসটাই এই কোর্সে শিখতে পারবেন। যেমন দলিল লেখক হইতে গেলে আপনাকে এগুলো জানতে হচ্ছে, আপনি দলিল লেখক হবেন না। আপনি নিজেকে প্রশ্ন করেন যে দলিল লেখক তাহলে কিভাবে আপনার জিনিসটার মালিকানাটা নির্ণয় করে উনি একটা দলিল লিখে দেন। এই জিনিসটাই আমাদের জানানো মেইন উদ্দেশ্য। কারণ আপনি যত জানবেন, একটা কথা মনে রাখেন, আপনি এখন অনলাইনে যদি ইনভেস্ট করতে যান, ইভেলি ইওরেন্স এর মতো, অথবা কিছু যে সুদ মুক্ত বিনিয়োগের কথা বলে, আপনার বিনিয়োগ কিন্তু শেষ। কিন্তু আপনি যদি যাচাই বাছাই করে যেই কোনো জায়গায় হোক, আপনি যদি প্রপার্টিতে যদি ইনভেস্ট করতে পারেন, এটা আপনাকে কখনো প্রতারিত করবে না। আপনি মারা গেলেও আপনার বংশ পরস্পরা যারা আছে তারা কিন্তু সেখান থেকে উপকৃত হবে, যদি আপনি নিষ্কণ্টক জমি ক্রয় করতে পারেন। তো ধন্যবাদ আমাদের আপনার অনুভূতি শেয়ার করার জন্য। তো আসলে হয় কি, যেটা আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন, যে শুধু যে বিষয় নিয়ে পড়াশোনা করে ওই বিষয়ে জানে, বাকি অন্য বিষয় কিন্তু একদম জিরো। তো হয়তো ভবিষ্যতে আমরা দেখবো নতুন প্রজন্মের ক্ষেত্রে, যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থারও কিছুটা পরিবর্তন আসতেছে, যেহেতু মোটামুটি তারা বলতেছে যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কোনো বিজ্ঞান মানবিক কিছুই থাকবে না। তো এইরকম সেখানেও যদি ভূমি ব্যবস্থার কিছু যদি অ্যাটলিস্ট নর্মাল যে ভূমি ব্যবস্থার আইন কানুন বা যেগুলো জানা প্রয়োজন সেগুলো যদি ইনক্লুড করা যায়, তাহলে হয়তো খুবই উপকৃত হবে সবাই। কারণ ছাত্র জীবনে একজন শিক্ষকের কথাটা কিন্তু আমরা অন্ধের মতো মানি। ছাত্র জীবনে শিক্ষক যদি বলে এটা ভালো, আমরা ধরে নেই ভালো, যদি বলে এটা খারাপ, আমরা ধরে নেই কিন্তু খারাপ। এখন সেই অবস্থায় যদি আমরা বুঝতে পারি প্রপার্টি ডকুমেন্টেশন গুলা কোথায় করতে হবে, বিনিয়োগটা কোথায় করতে হবে, কোন কাজটা ভালো কোনটা করা যাবে না, তাহলে সেটা কিন্তু সারা জীবন আমাদের হৃদয়ের মধ্যে থাকে। এখনো যখন আমরা অনেকে এখানে যারা আছি, হয়তো যখন স্কুল কলেজের টিচার বা সহপাঠীদের যখন কোথাও ফেসবুকে ছবি দেখি, আমাদের কিন্তু সেই স্মৃতিটা চলে আসে অটোমেটিক, কাউকে স্মরণও করায় দিতে হয় না। সেই অবস্থায় যদি আমরা এই ডকুমেন্টেশনের ব্যাপারে বেসিক একটু ধারণাও থাকে, তখন আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আর যে পেশায় থাকেন, তখন কিন্তু আপনি ভুল করবেন না। তো যাক, আমাদের আরো কিছু ভাই আছে, এদের প্রশ্নটা একটু আমরা শুনে নেই। আলতাফ হোসেন ভাই, যে মাইক্রোফোনটা আনমিউট করেন, বলেন।
জি ভাই, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম, দুইটা তিনটা প্রশ্ন আছে আমার। ওই যে বললাম একটা পৈতৃক সম্পত্তি আছে, তো জি ওইখানে বাবা নেই, আমার বাবা নেই তো। আমরা 3 ভাই 2 বোন। আমার বড় বোনটা মারা গেছেন বাবার মৃত্যুর পরে। হুম, তো এখন ওই বড় বোনের এক ছেলে এক মেয়ে আছে আর হাজবেন্ড আছেন, তো আমাদের প্রত্যেক যে সম্পত্তি গুলো আছে সেটা আমরা বন্টন নামা করে নিতে চাই। তো এখন আমার কোশ্চেন হলো যে এখন করেছেন, এখন দুলাভাই কি সম্পত্তির অংশীদার হবেন কিনা, পাবেন কিনা উনি? জি, অসংখ্য এটা একটা। ধন্যবাদ। আপনার জিনিসটা বুঝছি। জি, দ্বিতীয়টা বলেন। আরেকটা কোশ্চেন হচ্ছে, আমার ভাগ্নিটার বয়স এখনো 18 বছর হয়নি, তো সেক্ষেত্রে কি বন্টন নামা করতে আইনি কোনো সমস্যা আছে কিনা? তো যাক, আপনারে প্রথমে আমার একটা কথা বলি যে আপনারা তৃতীয় বুঝতে পারছি। কোশ্চেনটা হলো ভাইয়া। এই দুইটার উত্তর দিয়ে দেই, জি তারপর আরেকটা করি। নর্মালি কথা হচ্ছে কি যে দেখেন, যখন আপনার বাবা মারা যায় তখন আপনার বোন কিন্তু জীবিত ছিল, কথাটা বুঝেন। যেহেতু আপনার বোন জীবিত ছিল, ধরে নেন আপনারা জি সম্পত্তিটা ওই দিনই আপনারা ভাগ করে নিচ্ছেন, কথাটা বুঝেন। যেহেতু আপনার বাবা মারা গেছেন, ধরলাম যে 2000 সালে জি আপনার বাবা মারা গেছেন, আপনার বোন জীবিত ছিলেন, আপনি সম্পত্তি 2000 সালে ভাগ করে দিচ্ছেন। তো ভাগ করাতে যেটা আপনার বোনের জি অংশ পাওয়ার, উনি ওনার মালিক হয়ে গেলেন। তো এখন বোন মারা জি গেছে, এখন বোনের সম্পত্তিটা আপনি, বোনের যারা ওয়ারিশ আছে, 3 জন ওয়ারিশ আছে, তার ছেলে আছে, জি মেয়ে আছে, স্বামী আছে, তাদের মাঝে আপনি জি বন্টন করে দেন। এখন আপনার যে প্রশ্নটা, জি যে এখন যেহেতু বোনের স্বামীকে আপনার বন্টন দলিলে আসবে কিনা, তো কথা হচ্ছে যে অবশ্যই আসবে। আপনি সেখানে সেই বন্টন দলিলে উল্লেখ থাকবে যে আপনার বোন, উনি হচ্ছেন প্রকৃত মালিক, যেহেতু উনি মারা গেছেন, তার এই হচ্ছে জি 3 জন ওয়ারিশ। তো ওই 3 জন ওয়ারিশ তখন সেখানে তারা ইনক্লুড করা থাকবে, কথা বুঝছেন। কারণ এটা দেখেন, এটা জি আপনার বাবার সম্পত্তি কিন্তু আপনার বোনের স্বামী পাচ্ছে না, আপনার বোনের সম্পত্তি আপনার বোনের স্বামী পাচ্ছে। এটার জি ক্ষেত্রে জি একটা ইয়েস বেসিক জিনিস আমাদের মনে রাখতে হবে, ইসলামিক ফারায়েজ যেটা বলে, ব্যক্তি যেদিন মারা গেল সাথে সাথে তার উত্তরাধিকারীরা সম্পত্তির মালিক। এখন আমরা যেটা করি, জি 20 বছর 30 বছর 50 বছর পরে যখন বন্টন করতে যাই, দেখি যে 3 প্রজন্ম হয়তো মারা গেছে, তখন চিন্তা করি যে জি শ্বশুরের সম্পত্তি জামাই কেন পাচ্ছে। আসলে শ্বশুরের সম্পত্তি জামাই হুম, পাচ্ছে না, জামাইটা পাচ্ছে তার স্ত্রীর সম্পত্তি কিন্তু সে পাচ্ছে। সম্পদ। তো আপনি ওই জি দলিলে, তাকে অংশগ্রহণ করাইতে পারবেন, তার নাম থাকবে, তাদের 3 জন যারা আছে তাদের নাম থাকবে, সমস্যা হবে না। জি জি দ্বিতীয় আরেকটা জানি কি ছিল আপনার? যে আমার ভাগ্নির বয়সটা এখনো 18 বছর ও, সেটার ক্ষেত্রে এখন দেখেন, আইনগত পূর্ণ যদি আমরা হয়নি, তো বলি, সেক্ষেত্রে কি বন্টন আইনগত নামা করতে কোনো আইনি আইনগত জটিলতা আছে কিনা? আইনগত যদি বলি, 18 বছর না হওয়া পর্যন্ত করা যাবে না। দ্বিতীয়ত করতে চাইলে ওনার একটা অভিভাবক নিযুক্ত হইতে হবে, এটা হচ্ছে আইনগত পন্থা। তবে বাস্তবে আমরা দেখি, বাস্তবে যেটা জি হয় যে ওনারটা দিয়েও করে দেয় অনেক, আমার জানা মতো। এক ভাইয়ের বয়স হয়তো 12 বছর, জি এখনো সাবালক হয় নাই, বাকি 5 ভাই ওই ভাইয়ের অংশটা ঠিক রাখে, বাস যেভাবে হোক জি করে দেয়। কারণ ওনারা বলে যে আমরা তো ঠকাচ্ছি না বা কম দিচ্ছি না। যদিও আইনগতভাবে এটা জি ঠিক না, আইনগতভাবে হচ্ছে তার বয়স 18 পর্যন্ত অপেক্ষা করেন, অথবা ওই নাবালকের একটা হুম, অভিভাবক নিযুক্ত করেন আপনি আদালতের মাধ্যমে। সেই অভিভাবক জি ওই নাবালকের পক্ষে জি সেখানে সিগনেচার করবে। এখন বাস্তবতা আপনার কাছেই জি আইনগত এটা, আর বাস্তবে আপনি করাইতে পারবেন, বাংলাদেশে অসুবিধা হবে না। সমস্যা হবে না। না, ওর বয়স 17 হয়ে গেছে, 1 বছর হয়নি পূর্ণ, মানে 18 হইতে 1 বছর বাকি তাহলে আছে। আপনি যদি তো কোনো ডাউট ফিল করেন, সবচেয়ে বেস্ট হয় আপনারা আর কয়েকদিন অপেক্ষা করেন, আর একান্ত প্রয়োজন হইলে আপনারা একটা অভিভাবক নিযুক্ত করান, অথবা সরাসরি করে ফেলান, দেখবেন হয়ে যাবে, আটকাবে না। না, আমি আসলে করে ফেলতেই চাচ্ছি, মানে এই সপ্তাহেই কাজটা শেষ হওয়ার কথা। মানে এটার জন্য কোশ্চেনটা আমার জরুরি ছিল, অ্যান্সারটা জানা আপনার কাছে। আরেকটা কোশ্চেন হচ্ছে ভাইয়া, মানে আমরা যে সম্পত্তিগুলো বাবার নামে যেটা একক খতিয়ানে আছে, সেগুলো বন্টন করার চিন্তা ভাবনা করছি, কিন্তু বাবার সাথে চাচাদের যে যৌথ খতিয়ানে কিছু সম্পত্তি আছে, এখন ওইটা কি আমরা এই বন্টন নামে করে নিতে পারবো? হ্যাঁ, 1 নম্বর কথা দেখেন, এই ক্ষেত্রে তখন আপনাকে ওই চাচাকে ওই বন্টন দলিলে নিয়ে আসতে হবে, তো ওইটা অনেক বিশাল নিয়ে একটা আসতে হবে। ঝামেলা হয়ে যাবে। তো বন্টন ঝামেলা। দলিলের হ্যাঁ, ইয়েস। খরচ কিন্তু বেশি না, তো এই জন্য আমার হিসাবে আপনারা পৃথকভাবে করতে পারেন, কারণ আপনার চাচা আপনাদের দলিলে নাও আসতে পারে, উনি মানে ভেজালও করতে পারে। তবে প্রথমে ওইটা করেন, যেগুলো আপনার বাবার নামে একক আছে ওইটার করে নেন, পরে চাচার সাথে বসে জি বলেন যে আমাদের তো বন্টন করা দরকার, তো আমরা বন্টন করতেছি। জি তবে আপনি এক দলিলও করতে পারবেন, যদি ওই দলিলে তখন আপনার চাচাকেও নিতে হবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা।
ঠিক জি, আছে, থ্যাংক ইউ অসংখ্য ভাই, আমার ধন্যবাদ উত্তর পেয়েছেন। জি, thank you. ওকে জি, তাহলে আমরা মোটামুটি আর দুইজন ভাই ছিলেন, মোহাম্মদ ভাই। জি মোহাম্মদ ভাই, মাইক্রোফোনটা আনমিউট করেন, তারপরে আমরা আপনাদের এই দুইজনকে আজিম দিয়ে ভাই, জি বলেন। আজিম ভাই, আমার আমার প্রশ্নটা হলো যে প্রথমে আমি প্রশ্ন করছিলাম ওই যে এক দাগে যদি জায়গা হয় মানে এটা এভাবে বাদ করা যায়। এখন সেখানে একটা আপনি এক্সপ্লেনেশন দিয়েছেন যে যদি মানে বিক্রি করার সময় ওইখানে তফসিল আলাদা করা যায়, তো সেটা যদি আপনি একটা এক্সাম্পল দিতেন। আরেকটা হলো যে আরেকটা ভাইয়ের প্রশ্ন ছিল যে ভেন্ডারের কাজ কি, সেটা এই দুইটা প্রশ্ন please। জি জি জি, ওইটা তো বললাম, ওইটার জন্যই তো স্ট্যাম্প একটা, নর্মালি আমাদের দেশে আমরা ওরকম করি না। নর্মালি যেটা বললাম, যারা দলিল গুলা লেখেন, কারণ দলিল লেখক আপনি জানেন 2001 সালের আগে দলিল লেখকের কোনো লাইসেন্সই লাগতো না, ওই জন্য পুরাতন দলিল গুলা দেখেন এই শরীয়ত লেখে সরেয়া দিয়ে শেষ, মানে বুঝাই যায় না। মানে 2001 সালের আগে দলিল লেখক হওয়ার জন্য আপনার পড়াশোনার যোগ্যতা লাগতোই না, আপনি না লিখতে পারলেও দলিল লেখক হইতে পারতেন। তো তারপরে 2001-এর পরে এটাকে কি করা হইলো, এটাকে এসএসসি পর্যন্ত করা হয়েছে। তো 2014 সালে উচ্চ মাধ্যমিক করা হয়েছে। উচ্চ মাধ্যমিক করার পরে আবার অনেকেই নানা প্রকার আপত্তি তোলার পরে গেজেট করে আবার সেটাকে কমায় দিয়ে আবার এসএসসি পাশে নিয়ে আসা হয়েছে। তো ওইটা হচ্ছে কি, যেটা আমরা বললাম, এই আমরা বিস্তারিত আমাদের যে স্ট্যাম্প অ্যাক্ট যখন পড়বো তখন আপনাদেরকে বুঝাবো। তারপরে সিম্পলি এটা কথা বলি যে ধরেন আপনি 50 শতক সম্পত্তি ক্রয় করবেন, আপনি আছেন আর আপনার পার্টনার আছে, এ আর বি, হয়তো দুইজন ব্যক্তি আছে, আপনারা 50 শতক সম্পত্তি একসাথে ক্রয় করতেছেন। তো নর্মালি যেটা হয় যে আপনি এইরকম এজমালি ভাবে ক্রয় করে নেন যে জমি হচ্ছে 50 শতক, মালিক হচ্ছে দুইজন, অংশ হচ্ছে 50-50। কিন্তু আপনি চাইলে এই জমিটার মধ্যে আপনি শিডিউল দুইটা করতে পারেন, যে এইখানে যে শিডিউল, এখানে যে 25 শতক, এইটা ক্রয় করতেছে কে, এ ব্যক্তি, আর এইখানে যে 25 শতক এটা ক্রয় করতেছে বি ব্যক্তি। অর্থাৎ দলিল আপনার একটাই, এই দলিল সম্পত্তিও কি হচ্ছে আপনার 50 শতকই, কিন্তু কে কোনটা পাচ্ছে আপনি ওই দলিলেই, একটা দলিলেই আপনি আইডেন্টিফাই করে দিতে পারেন। এই যখন আপনি আইডেন্টিফাই করে দিবেন তখন এটার জন্য আপনার আর পৃথক করে এ আর বি এর মাঝে কোনোদিন বাটোয়ারা দরকার নাই, কারণ দলিলে স্পষ্ট উল্লেখই আছে যে আপনি কোনটা পাচ্ছেন, ইনি কোনটা পাচ্ছে। মানে যেই হয়তো এই দুই সম্পত্তির মালিক হচ্ছে ধরলাম ডি ব্যক্তি, ডি এর কাছ থেকে আপনারা দুইজনে ক্রয় করতেছেন। এখন আপনি যদি ওই দলিলে উল্লেখ করে দেন যে এই শিডিউল এটা পাচ্ছে এ ব্যক্তি, শিডিউল বিটা ক্রয় করতেছে বি ব্যক্তি, আর দলিলটা করে দিল ডি ব্যক্তি, তো এটা দিয়ে আপনি বাটোয়ারা ছাড়াই পৃথক নামজারি করাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন এটা যে করা যেটা যাবে, বললাম, এটা যে করা এখানে যাবে এই যে এটা আমার এই যে বলেন। আজিম ভাই, ওই যে আমার এটা হলো যে মানে 35 সূত্রের ধরেন আমরা যে জায়গাটা পেলাম, সেখানে যদি আমরা বন্টন না করে যদি আমরা সেভ করতে চাই, না না, এই আমরা তো মনে ক্ষেত্রে করি যে আপনাকে এই ক্ষেত্রে আবার কিছু নিয়ম কানুন আছে, ওই জন্য রেজিস্ট্রেশন আইন দেখতে হয়। যে আপনি শুধু যদি সেখানে বিক্রয় যদি করতে যান, কথার কথা, বিক্রয় করতে হলে আপনার নিজ নামে নামজারিটা লাগবে, কথা বুঝছেন কিনা, যদি বিক্রয় করতে যান। আর বলা হচ্ছে যদি বিক্রয় বাদ দিয়েও সম্পত্তি হস্তান্তর হয়, যেমন আপনি যদি দান করে দেন, আপনি হেবা করে দেন, আপনি বিনিময় করেন, তখন কিন্তু নামজারিটা বাধ্যতামূলক না। আর আমরা যে কথাটা বললাম সেটা আমরা বলছি কোনটায়, যেটাতে আপনি ক্রয় করতেছেন, যেখানে জি বিক্রেতা জি ডি ডি ব্যক্তি যে বিক্রি করতেছে, যে ধরলাম উনি একক সম্পত্তি, ওনার পিতার সম্পত্তি না, আরো 10 জন মালিক কিন্তু না, উনি 50 শতকের একাই মালিক, তবে উনি দুইজনের কাছে বিক্রি করতেছেন, এ আর বি। তো নর্মালি আমরা কি করি, দুইটা দলিল করি, এ এর জন্য একটা দলিল, বি এর জন্য একটা দলিল। তো আমরা বলতেছি যে আপনি এ বি এর জন্য আলাদা দলিল না করে মন চাইলে আপনি একটা দলিলে কাজটা সারাইতে পারবেন। জাস্ট আমরা এটা আপনাদের বলতেছি। আর আপনারা যেটা বললেন স্টাম্প ব্যান্ডারের কাজ কি, এখন যদি আমরা বলি যে আসলে যে স্টাম্প ব্যান্ডার বলতে গেলে স্টাম্প গুলো বিক্রি করা, যেমন সরকারের যেই দুইটা আইন আছে, একটা হচ্ছে কোর্ট ফি আইন, যারা আদালতে মামলা করেন, এই কোর্ট ফি আইনগুলো, কোর্ট ফি গুলা কিন্তু পূর্বে এই যে ট্রেজারি চালান অথবা পে অর্ডারের মাধ্যমে নেওয়া হইতো না, সব স্টাম্পের মাধ্যমে নেওয়া হইতো। তো এগুলা কেউ না কেউ তো বিক্রি করতে হবে। আপনি যে দলিলটা লিখবেন, এই যে নন জুডিশিয়াল স্টাম্প, আপনি যে কোর্ট ফিটা লাগাবেন, তো এটা আপনি ক্রয় করবেন কার কাছ থেকে, তো এই জন্য সরকার বিশেষ কিছু ব্যক্তিকে লাইসেন্স দেয় যেগুলো বিক্রি করার জন্য, ডিসি অফিস থেকে ওনারা এগুলো ক্রয় করে নিয়ে আসেন। যদি এগুলাতে কাটা ছেঁড়া হয় ওনারা ওগুলো ফেরত দিয়ে টাকাও রিটার্ন পাইতে পারেন। তো স্টাম্প বিক্রি করাটাই আসলে স্টাম্প ভেন্ডারের কাজ, এটাই হচ্ছে কথা, এর ওইটা জন্য তারা। লাইসেন্স জি বলেন। ওইটা লাইসেন্স নেওয়ার জন্য কি ওইখান থেকে ডিসি অফিস থেকে নিতে হবে, ডিসি থেকে নিতে হবে, তাই না? না, এখন স্টাম্প ভেন্ডার হওয়ার জন্য কি কি লাগবে সেটাও
নর্মালি শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পর্যন্ত তারা চায়, আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট চায়, আপনার জাতীয় পরিচয়পত্র চায়। এটা আপনি ডিসি অফিসের ট্রেজারার যিনি থাকে তার বরাবর আবেদন করলে আপনার ট্রেড লাইসেন্স সহ তারা আপনাকে ওইটা দেয়। এটা হচ্ছে নর্মালি যেমন আমরা বলবো যে আসলে সরকারি একটা জিনিস বিক্রি করার লাইসেন্স আর কি। তো ওইটাতে আপনি যেটা হয় যে এটার কমিশন আছে আর কি কিছু। তো নর্মালি যেটা হয় যেগুলো, যেমন ধরেন যে আপনি যদি 20 টাকার একটা কোর্সই ক্রয় করতে যান, 22 টাকা দিয়ে ক্রয় করতে হয়। এর কারণটা হচ্ছে যে এদের যে কমিশনটা খুব সামান্য। মোটামুটি 100 টাকার স্টাম্প বিক্রি করলে 2 টাকা পায় মাত্র। 100 টাকার স্টাম্পে মাত্র 2 টাকা পায়। তো ওই জন্য ওরা একটু বেশি টাকা বিক্রি করে, 104 টাকা বিক্রি করলে 6 টাকা লাভ হইলো, ওইটা আর কি। তো এদের কাজই হচ্ছে বেসিক্যালি এটা। আমাদের, হ্যাঁ, বেসিক্যালি আমাদের ওইখানে যে মানে যারা ভেন্ডার আছে তারা আসলে দলিল পর্যন্ত লিখে, এখানে সব কাজ তারাই করে, তাদের মাত্র জাস্ট ওই না, যে মানে তারপরেও আমি ভেন্ডারের বললাম কি, শোনেন, ওনারা কিটা করে বাস্তবতা কোনটা হয় জানেন? কোন আইনের মারপ্যাচ তো এখানে। এখন ধরেন যে আপনি কি করছেন, আপনার ভাইয়ের নামে স্টাম্প ভেন্ডার লাইসেন্স নিছেন, ও হয়তো অন্য কাজ করে কিন্তু লাইসেন্সটা নিয়ে রাখছেন। এখন স্টাম্প আপনিই বিক্রি করেন কিন্তু কাগজগত ভাবে ওনার ভাই বিক্রি করে, কথা বুঝছেন কিনা? এখন এই ছোটখাটো জিনিসটা কি আর যাচাই বাছাই করবে? আর যারা দলিল লেখক থাকেন তারা ওই একসাথে ক্রয় করে নিজেদের কাছেই রাখে দেন, বুঝছেন কিনা? তো পূর্বে ছিল, তো এই জন্য জাস্ট 2015-14 সালের দিকে একটা গেজেট জারি করা আছে যে যিনি দলিল লেখক হবেন উনি স্টাম্প ভেন্ডার হইতে পারবেন না। তারপরেও অনেকেই আছে, যেহেতু অনলাইন কোনো সিস্টেম নাই, কেউ হইলো কে চেক করতেছে। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ আজিম ভাই। যে শাহাবউদ্দিন সম্ভবত, যে মাইক্রোফোনটা আনমিউট করেন ভাই, আপনারা দিয়ে শেষ করব, বলেন। বিসমিল্লাহির রহমান। ধন্যবাদ আজিমউদ্দিন ভাই, আর ধন্যবাদ অ্যাডভোকেট আমাদের রোশন ভাই, আর যারা দেশের বাইরে আছেন সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। আপনি কি শুনতে পাচ্ছেন? জি বলেন। জি ভাই, হ্যাঁ জি ভাই, আমি শুনতে পাচ্ছি। ভাই আমার প্রশ্নটা ছিল, দুটো প্রশ্ন ছিল আমার। প্রশ্নটা ছিল, আমি আমার বাপার পুরান বিটা আর কি, পুরান বাড়ি থেকে 7 শতক জায়গা নিয়েছি বাপের থেকে, আর 3 বছর হয়েছে। 3 বছর বাপে আমাকে এটা সাব কলা করে দিয়েছে, আমি টাকার বিনিময়ে এটা আমি জিনিসটা নিয়েছি আর কি। না করার পরে এখন দলিল আমার নামে হয়েছে, জমা খারিজ করছি আমি, সব ডকুমেন্ট আমার কাছে আছে। এখন বিষয়টা হলো, আমার বাবার চাচাতো ভাইরা কিছু ব্যক্তি আছে, ওনারা বিভিন্ন ভাবে আমাকে হুমকি ধুমকি দিচ্ছে। মানে আমার বাবা এখানে থাকে না, তো আমি বসত বাড়ি কিনছি। বসত বাড়িতে আছে 40 বছর, আমি এই বসত বাড়িতে আসছি, এমনকি আমি এখন গদ দিয়েছি, আমার একটা পুরান বিল্ডিং আছে। তো যখন আজকে করছি তখন আমার বিল্ডিংটা উল্লেখ হয় নাই, 6 শতক জায়গায় আমি কিনছি। তো সেখানে আমি গদ দিয়েছি, আমাকে প্লাস বিল্ডিং আছে। এখন অন্য ব্যক্তিরা বিভিন্ন ভাবে ধমকি হুমকি দিচ্ছে আমার ওয়াইফকে, আমার সাথে বাচ্চা কাচ্চাকে। ওনারা বলতেছে এখানে নাকি মানে আমার বাবা পাল্লা করছে, এখানে নাকি ওনারা সম্পত্তি পাবে। আমি আমার বাবার থেকে যে সম্পত্তি নিয়েছি সেটা আমার বাবার বিএস এসএস খতিয়ানের তার নাম আছে। আমি এখানে আমরা 40 বছর বসবাস করি। এক্ষেত্রে আমি জায়গাটা নিচ্ছি, এখন বিভিন্ন ভাবে আমাকে হুমকি ধমকি দিচ্ছে। এক, দ্বিতীয়টা হলো কি, এই জায়গাটা আমি খারিজ করার পর যে আমি এই আজকে 3 বছরে যে আমি আসলে বকেয়া দিনে যেটাকে বলে কি বলে এটাকে, আচ্ছা যাক, এখন আপনি কি করবেন সেটাই তো জানতে চাচ্ছেন, এই তো। হ্যাঁ, খাজনা দিতে যখন গেছি, ওনারা এই খাজনা আমাকে ফোন নাম্বার দেয়নি, ফোন নাম্বারটা কোথায় পাবো সেটা জানি না। ওনারা বলছে অনলাইন করার জন্য খতিয়ানটা আমি অনলাইন করে নিছি। এখন ওনাদের কাছে তাহলে ওনাকে 2022 সালে কিন্তু আপনি এটা অলরেডি দেওয়া আছে, আপনার লাগবে না। এক্ষেত্রে আমার কাছে হোল্ডিং নাম্বারও নাই, আর আমি এখন দিতে পারি না 3 বছরটা। আর দ্বিতীয়ত হলো কি, এখন আমাকে বিভিন্ন হুমকি ধমকি দিচ্ছে আর জায়গার বিষয়টাকে নিয়ে। জি বুঝতে পারছি। তো 1 নাম্বার ওইটাই বলবো, প্রথমে আপনি একটা কাজ করেন। 1 নাম্বার কথা হচ্ছে যে আসলে আপনি ওই যে সম্পত্তিটার পুরাতন যত দলিল গুলো আছে, যেমন সিএস খতিয়ান আছে, খতিয়ান বা পুরাতন যদি আরো কোনো দলিল থাকে, ওগুলো যদি সংগ্রহে না থাকে ওগুলো একটু সংগ্রহ করার চেষ্টা করেন। সংগ্রহ করার পরে আগে নিজে একবার যাচাই করে দেখেন যে আসলে আপনার বাবা যে ওই সম্পত্তিটার মালিক হয়েছিল উনি কোনো প্রকার ডিফেক্ট আছে কিনা মালিকানায়, বা উনি কিভাবে মালিক হইলো, এটা একটু কাগজগত ভাবে কাগজগুলো সংগ্রহ করেন। প্রয়োজনে
আমার এখানে পাঠাইয়েন, অথবা আপনার অঞ্চলে যদি কোনো আইনজীবী থাকে তাকে কাগজগুলো দিয়ে জাস্ট একবার মালিকানাটা আপনি যাচাই করে নিবেন প্রথমত, যে আপনার বাবার মালিকানায় কোনো ডিফেক্ট ছিল কিনা। আর যদি বাবা পর্যন্ত কোনো ডিফেক্ট না থাকে, যেহেতু বাবার থেকে আপনি সাবকবলায় নিছেন, দখলে আছেন, তাতে আর কোনো সমস্যা হবে না। তো বাংলাদেশে এরকম অনেকেই হয় যে তারা জমি দাবি করে। তো শুধু দাবি করলে তো আর হবে না, তার প্রথমে তাদেরটাকে আপনি শুনতে চান যে আপনি যে পাবেন বলতেছেন, আপনি কিভাবে পাবেন, এটা আগে তাদের কাছ থেকে একটু বুঝেন যে তারা কেন দাবি করতেছে। তো তারপরে সেটার সাথে আপনি যে মালিকানাটা যাচাই করলেন তার সাথে একটু নিজে নিজে মিলান, যে আপনার বাবা যদি দুই তিন দলিলে যদি কারো কাছ থেকে ক্রয় করে, সেই দলিলগুলো যদি আপনার কাছে থাকে, তাহলে তাদের দাবিটা ভুয়া, মিথ্যা। অথবা আপনার বাবা হয়তো কোনো এজমালি সম্পত্তি ক্রয় করছে যেখানে হয়তো আরো মালিক ছিল, তো হয়তো দেখা গেছে যে উনি এক দাগে বিক্রি করে দিচ্ছে, এরকম ঘটনাও ঘটতে পারে। তো এক্ষেত্রে আপনার জন্য যেটা বলবো, আপনি যেহেতু দখলে আছেন, দখলেই থাকেন, তারা আপনাকে উচ্ছেদ করতে পারবে না। যদি উচ্ছেদ আপনাকে করতেও চায়, আপনি ফৌজদারি প্রতিকার নিতে পারেন সেকশন 145-এ। আর আপনার খাজনার বিষয় যেটা হয়েছে, নর্মালি যেটা হয় যে আসলে 3 বছর পর্যন্ত অগ্রিম খাজনা দেওয়া যায়, আপনি না দিলেও হয়তো আপনার যে অন্যজন দিয়ে দিছে। তো আপনার যে কাছে যে খতিয়ান আছে, এইটা নিয়ে গেলেই, আপনি যেহেতু নামজারি করছেন, আপনার জানার কথা, খতিয়ানটা তহসিল অফিসে নিয়ে গেলে তারা আপনার জন্য হোল্ডিং খুলে। তো আপনি হোল্ডিং যদি না বুঝেন, আপনি তারে খতিয়ানটা দিয়ে বলবেন যে ভাই এই খতিয়ানটা আপনার কাছে আছে কিনা। তারা যদি বলে আছে, তাহলে বলে ভাই এটার হোল্ডিং খুলে নাই কেন, আপনি আমার হোল্ডিংটা খুলান। অনেক ক্ষেত্রে আমরা না জানার কারণে নামজারি তো করে নিয়ে গেছিলেন অফিস থেকে, ওই কাগজটা আনে তহসিল অফিসে দেই না, আমাদের নামে হোল্ডিং খুলে না, তখন আগের হোল্ডিং এ আগের মালিক কি করে খাজনা দিয়ে দেয়। তো আপনি ওইটা একটু আগে চেক করান যে আপনি যে নামজারিটা করছেন আপনার কথা মতো, ওই খতিয়ান দিয়ে হোল্ডিংটা কেন খুলে নাই, আপনি কি নিজে জান নাই, ভুলে গেছেন? যদি না খুলে থাকে এখন আবেদন করেন, আবার সমস্যা নাই, আপনার নামে হোল্ডিং খুলে যাবে। তো আর যেহেতু বর্তমানে এখনো অনলাইনে হইলেও আসলে এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি দেওয়া যাচ্ছে না, আপনি ওইটা দিতে পারেন। আর আপনার এই 3টা উপদেশ থাকবে, প্রথমত যত মালিকানার ডকুমেন্ট আছে এগুলো সংগ্রহ করেন, মালিকানাটা একটু যাচাই করে নেন, নিজেই নিজের সম্পত্তি দখলে রাখেন। আর যারা দাবি করতেছে একবার তাদের কথা শুনেন যে তারা কিভাবে পাইতে যাচ্ছে, মানে তারা কোন ভিত্তিতে দাবি করতেছে, ওই দাবিটার সাথে আপনার মালিকানার সাথে মিলান যে এইখানে কোনো জায়গায় কোনো ডিফেক্ট আছে কিনা। আর যেহেতু আপনার কথা মতো 40 বছর হয়ে গেছে, যদি আসলে তারা কোনো ক্রয় সূত্রে বা গোপন দলিল সূত্রেও যদি মালিক থাকে, এখন আইনগতভাবে তারা সেটা আদায় করার কোনো কিছু নাই। আর আপনি আরো যেটা বলছেন যে আসলে আপনি বাড়ি ক্রয় করছেন বাড়ি সহ, কিন্তু হয়তো দলিলে শুধু সম্পত্তিটা উল্লেখ করা আছে। তো এটা অনেক ক্ষেত্রে হয়, এটাতে অতটা কিছু না, আইন ধরেই নেয়। যদি আপনার সেটা পৌরসভা অঞ্চলে যদি না হয়, গ্রামে যদি কাঁচা বাড়ি যেটা থাকে, ওটাকে কৃষি সম্পত্তি গণ্য করা হয়, গ্রামের কাঁচা বাড়িতে সমস্যা না। কিন্তু শহরের বাড়ির ক্ষেত্রে আপনার যদি জমির উপরে বাড়ি থাকে, সেটা কিন্তু আপনি যদি বাড়িটা ক্রয় না করেন, বাড়িটা যদি দলিলে উল্লেখ না করেন, তখন কিন্তু মালিকানা আপনার ডিফেক্ট থাকে। কিন্তু গ্রামের যেহেতু কৃষি সম্পত্তি বাড়িগুলো মাটিরে হয়, আধা পাকা হয়, তো ওগুলার পৃথক করে উল্লেখ করার প্রয়োজন হয় না, কিন্তু শহরাঞ্চলে হয়। তো আশা করি শাহাবুদ্দিন ভাই, আপনি এই কাজগুলো করার পরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে জানাইয়েন যে আপনি মালিকানাটা যাচাই করছেন কিনা, বা একটু খোঁজ নিছেন কিনা যে আপনারটা কেন খুলে নাই। তারপরে হয়তো অন্য কোনো দিন আপনার সাথে আলোচনা করা যাবে। আর জাস্ট আমরা অনুষ্ঠানটা শেষ করব। তো শেষ করার আগে, যেহেতু আমাদের মঙ্গলবার, অর্থাৎ কালকে তো সোমবার, মঙ্গলবার থেকে ক্লাসটা শুরু হবে সেম টাইমে, যারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন না তারা পরবর্তীতে রেকর্ডেড দেখতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যেহেতু আমাদের এর আরো একটা কোর্সিং, যারা শুধুমাত্র বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের জন্য, তো সেটা সম্পর্কেও যদি রোশন ভাই কিছু বলতে চান, যেহেতু লাইভে অনেকেই দেখতেছেন, যে যারাই শুধুমাত্র বার কাউন্সিলে পরীক্ষা দিতে যান তাদের উদ্দেশ্যে। জি রোশন ভাই, মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। জি হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি, জি। শোনা যাচ্ছে রোশন ভাই, আপনি বলতে পারেন। যারা বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আমরা ইতিমধ্যে বলেছি যে বার কাউন্সিলের পরীক্ষাটা অংশগ্রহণ করাটা এখন কিন্তু একটা টেকনিক্যাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র পড়তে পড়তে আপনি সময় নষ্ট করলেন, কিন্তু কি পড়তে হবে, কতটুক পড়তে হবে, কিভাবে পড়তে হবে, ইংরেজি কতটুক জানতে হবে, বাংলা কতটুক জানতে হবে, ইংরেজিতে কিছু টার্ম আছে সেইগুলাকে কিভাবে প্রয়োগ করে আপনি আপনার যথাযথ আনসারটা বুঝতে কিভাবে আপনাকে সহায়ক হবে,
এই বিষয়গুলোকে যদি আত্মস্থ করা না যায় তাহলে কিন্তু বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষাতেই আপনি খারাপ করার সুযোগ রয়েছে। কারণ আমরা দেখেছি গত পরীক্ষায় যারা এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, ধরেন 50,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন, তার মধ্যে 13,000 বা 12,000-এর মতো পরীক্ষার্থী শুধুমাত্র এমসিকিউ পরীক্ষায় পাশ করেছেন, যার সিংহভাগই এমসিকিউ পরীক্ষায় ফেল করেছেন। পরবর্তীতে দেখা যায় রিটেন পরীক্ষায় অর্ধেকের মতো পাশ করেছেন এবং ভাইভাতে অনেকেই পাশ করেছেন। তাই প্রথম যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটায় যথাযথভাবে আনসার করা এবং প্রশ্ন বোঝার যে টেকনিকটা রয়েছে, সেখানে যেরকম ইংরেজি বাংলা মিক্সড প্রশ্ন আসছে, সেইটাকে কিন্তু বোঝার একটা দক্ষতা অর্জন করা উচিত। তাই আমি মনে করি একটা কোর্সের সাথে যদি কেউ নিজেকে ইনভলভ করে রাখতে পারেন, নিজেকে জড়িয়ে রাখতে পারেন, পাশাপাশি নিজের পড়াশোনাকেও নিজে চালিয়ে যান এবং কঠোর পরিশ্রম করেন, তবেই কিন্তু আপনি বার কাউন্সিল পরীক্ষায় সফল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তাই আমার রিকোয়েস্ট থাকবে, যারা নিজেরা প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে তো আমি ওয়েলকাম জানাবো। পাশাপাশি আপনারা যদি পারেন যে কোনো একটা এমসিকিউ পরীক্ষার কোচিং বা যে কোনো অনলাইন প্রোগ্রামের সাথে নিজেকে সম্পৃক্ত করুন, তাহলে নিজের প্রিপারেশন নেওয়াটা যথাযথ হবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ সবাইকে। জি রোশন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা অংশগ্রহণ করবেন, জাস্ট আমরা আগামী কয়েকদিনে 3-4টির মতো জাস্ট ডেমো ভিডিও আপলোড করব। তারপরে জাস্ট সংক্ষেপে আমরা 2 মিনিটে কিছু বলে দিতে চাই যে আসলে আমাদের পড়ানোর টেকনিকটা হচ্ছে, যখন আপনি সাক্ষ্য আইন পড়বেন 167টা ধারা আপনি সেকশন হিসাবে পড়লে আপনার জীবনেও মনে থাকবে না। আর মুখস্থ বিদ্যা আপনি বেশি দিন রাখতে পারবেন না, কারণ যে আপনি যখন এমসিকিউ পরীক্ষা দিতে যাবেন মাথায় একটা টেনশন থাকবে, সময় স্বল্পতা থাকবে, অসংখ্য কারণবশত। তো এই জন্য যেমন আমরা সাক্ষ্য আইনটা 1 নম্বর সেকশন থেকে পড়া শুরু না করে আমরা যদি আমাদের 56 সেকশন থেকে পড়া শুরু করি, যে আপনাকে কি প্রমাণ করতেই হবে না, যেটা আপনার পড়ারই দরকার নাই, আপনি জানেই নিলেন, অযথা সেটা আপনার ঘাড়ে বোঝা হিসাবে গ্রহণ করার দরকার নাই। তো যখন আপনি সাক্ষ্য আইনের 56, 57, 58 ধারা পড়বেন, সেখানে বলতেছে যেটা আপনার প্রমাণ করার দরকার নাই। দুটো জিনিস বলতেছে, একটা হচ্ছে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট, যেটা বিচারকের দায়িত্ব, আদালতের দায়িত্ব, তারা দেখবে, আপনার টেনশন নেওয়ার দরকার নেই। আর একটা হচ্ছে যে কোনো অ্যাডমিটেড ফ্যাক্ট, যখনই কোনো পক্ষ কোনো কিছু স্বীকার করে নিবে যে হ্যাঁ একটা চুক্তি হয়েছিল, হ্যাঁ একটা দলিল হয়েছিল, আমার কাছে সে টাকা পাবে, এই জিনিসটা আপনার প্রমাণ করার দরকার নাই। তো এই যে 3টা সেকশন আপনি 2 মিনিটে কিন্তু আপনার সারা জীবন মনে থাকবে যে আপনি যে জিনিসটা প্রমাণ করবেন না। তো আরো কিছু জিনিস আছে, যেমন আমরা স্ট্যাপল জানি, যেমন সাক্ষ্য আইনে যখন আপনি স্ট্যাপল পড়তে যাবেন, সেখানে বলা হচ্ছে যে যেই জিনিসটা আপনি একবার স্বীকার করবেন সেটা অস্বীকার করতে পারবেন না। যে 115, 16, 17 এই 3টা সেকশন এই কথাটাই বলতেছে। তো আপনি যখন এইরকম প্রসেস করে পড়বেন, আপনার কিন্তু অযথা মাথার মধ্যে বার্ডেনটা আসবে না। তারপরে যদি আমরা পড়ি যে আসলে আপনি যে প্রমাণের দায়িত্বটা কার হবে, আপনি কি সারা দুনিয়া প্রমাণ করবেন? আদালতে মামলা করলে সারা দুনিয়া প্রমাণ করবেন? জমি আপনার, দখল আপনার, আরেকজন বলতেছে না ভাই জমি আপনার, আপনি দলিল দেখান আপনি কিভাবে মালিক হইলেন, সাক্ষ্য আইন বলতেছে যে না, যে দাবি করবে সেই প্রমাণ করবে। আপনি যখন 101 ধারা পড়বেন, বলবে যে যিনি একটা দলিলের অস্তিত্ব, ঘটনার অস্তিত্ব আছে বলে আদালতে মামলা করে প্রতিকার চাইবে, তাকেই প্রমাণ করতে হবে। 102 ধারা বলতেছে কি, যদি কোনো পক্ষ যদি প্রমাণ না দেয়, আদালত যদি রায় দেয়, যে পক্ষ হেরে যাবে তাকেই প্রমাণ করতে হবে। 103 ধারাও এরকম একটা কথা বলে, আপনি যদি একটা পার্টিকুলার বিষয় সম্পর্কে আদালতকে বিশ্বাস করাইতে চান, সেটা প্রমাণের দায়িত্ব আপনারই। তারপরে 104 ধারা এবং 105 ধারা যদি আমরা দেখি, সেক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলা আছে। এটা ছাড়া 106 যখন আপনি 7 দেখবেন এবং 8 পড়বেন, 7-এ বলতেছে একটা ব্যক্তি যদি জীবিত 30 বছর পর্যন্ত যদি কেউ যদি শুনে, একজন ব্যক্তি যদি 25 বছর আগেও শুনে, আমরা বলবো সে জীবিত। কিন্তু যে বলবে না সে তো মৃত, তাকেই প্রমাণ করতে হবে। অর্থাৎ জীবিতের ধারণা 30 বছর, কিন্তু কেউ যদি বলে না উনি তো মারা গেছে, তাহলে আপনারই দায়িত্ব যে মারা গেছে আপনি ডকুমেন্ট দেন, তার ডেথ সার্টিফিকেট দেন, সাক্ষী দেন কবে কিভাবে মারা গেল। তো 108 ধারা আবার রিভার্স কথা বলে কি, যে 7 বছর যদি কাউকে না শোনা যায় আমরা ধরে নিব মৃত। এখন কেউ বলবে যে না সে তো জীবিত, সে তো আমি দেখছি, তো আপনি প্রমাণ করেন কোথায় দেখছেন, কিভাবে দেখছেন। এইরকম ভাবে আমাদের বুঝতে হবে। 110 ধারা যখন আপনি পড়বেন, বলতেছে যে যিনি মালিকানা অস্বীকার করবে, যে জমি আপনার না, দলিল দেখান, এই কথা বলতে পারবে না। আপনি বলতেছেন জমি আমার না, আপনি প্রমাণ করেন। 110 ধারা কিন্তু আমাদের ওই কথাটাই বলে। আবার আমরা যদি জাস্ট একটু পিছিয়ে যাই, 109 ধারা, এটা ছাড়া আর একটু যদি সামনে যাই, 111 এবং 112, এই জিনিসগুলো যখন আপনি কি ওয়ার্ড কি বলতেছে সেটা যখন আপনি মনে রাখবেন, আপনার অযথা কিন্তু বার্ডেন হবে না। তো
তো যাই হোক, আমাদের ভূমি বিষয়ক কোর্সগুলোতে যারা অংশগ্রহণ করেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আগামী যে আমাদের শুক্রবার 20 তারিখ থেকে যে বার কাউন্সিলের যে বিষয়ভিত্তিক কোর্সে যারা অংশগ্রহণ করবেন, আশা করি তারা সেখানে বুঝতে পারবেন যে একটা আইনকে আপনাকে কিভাবে পড়তে হবে। নর্মালি আমরা একটা কথা বলি, আপনি বার কাউন্সিলের পরীক্ষা দেন আর না দেন, 5টা জিনিস আপনি আইন পড়ার ক্ষেত্রে মাথায় রাখবেন, এটা সবার জন্য কার্যকর। না হলে আপনি একজন সাধারণ ব্যক্তি হিসাবে আইন পড়েও কিন্তু ভুল করবেন, কারোর সাথে আপনার ঝগড়া হবে। এর কারণ যেটা, আপনি হয়তো একটা সেকশন উল্লেখ করতেছেন, আদালত অলরেডি সেই সেকশনটাকে রহিত করে দিচ্ছে। আপনি একটা সেকশন উল্লেখ করতেছেন, অন্য আইন দ্বারা সেই সেকশনটা রহিতকরণ করা আছে। তো এই জন্য আমরা বলি, যখনই আইন পড়বেন 1 নম্বর সেকশনটা আপনি পড়বেন, সেখানে আপনি 3টা জিনিস পাবেন। যে এই আইনটার নামটা কি, আইনটা কোথায় প্রযোজ্য, কোন সম্প্রদায়ের উপর প্রযোজ্য, আইনটা কবে থেকে প্রযোজ্য, এটা আপনাকে জানবে 1 নম্বর যে সেকশন, এটা পড়লে। 2 নম্বরে কিছু ডেফিনেশন, সংজ্ঞা দেওয়া থাকে। এই সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে প্রতিটা আইনের জন্য যে শব্দ ব্যবহার করা হয় এটা কিন্তু পৃথক পৃথক। অর্থাৎ আমরা যদি আপনাকে বলি যে সম্পত্তি জিনিসটা কি, আপনি দেখবেন রেজিস্ট্রেশন আইন সম্পত্তি একটা বলে, ট্রান্সফার অফ প্রপার্টি একটা বলে, আমাদের সংবিধান সম্পত্তি কি একটা কথা বলে। তো এই জন্য সংবিধানের সম্পত্তির যে সংজ্ঞা সেটা রেজিস্ট্রেশন আইনে প্রয়োগ করলে কিন্তু হবে না, কারণ রেজিস্ট্রেশন আইনে সম্পত্তি কাকে বলে। যেমন আমরা জানি সম্পত্তি হস্তান্তরের জন্য দলিল করা প্রয়োজন। এখন আপনি কি করবেন, আপনি শুধু আপনার যে যে জমির উপরে যে ফসলটা উৎপন্ন হচ্ছে, জমির উপরে যে ঘাসগুলো আছে, এগুলো যদি বিক্রি করেন, এর কি দলিল করবেন কি করবেন না? এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন ডেফিনেশন পড়ে আপনি বুঝবেন যে এই আইনের জন্য সম্পত্তি সংজ্ঞাটা কি, তখনই কিন্তু আপনার বুঝে আসবে। তো তারপরে আপনি যে কাজটা করবেন, যে কোনো আইন যখন পড়বেন, আইনের মধ্যে কিছু সেভিং এবং রিপিল ক্লজ দেওয়া থাকে, যে এই আইনটা কোন কোন আইনকে প্রভাবিত করবে না। আমরা যদি একটা কথা বলি, যে যখন আপনি লিমিটেশন অ্যাক্ট পড়বেন, তার 29 নম্বরে সেভিং দেওয়া আছে, বলা হচ্ছে তামাদি আইনটা 4 জায়গায় প্রযোজ্য হবে না। কোথায় 4 জায়গায়? 1 নম্বরে তারা যে কথাটা বলতেছে যে চুক্তি আইনের 25 ধারায়, অর্থাৎ যেই চুক্তিতে কোনো কনসিডারেশন নাই, সেখানে তামাদি আইন প্রযোজ্য না। বিশেষ কোনো আইনে যদি কোনো তামাদি দেওয়া থাকে, সেটা আমরা ধরে নিব। খ্রিস্টানদের যে ডিভোর্স অ্যাক্ট আছে, সেখানে তামাদি আইন প্রযোজ্য না। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আপনি যখন বুঝে পড়বেন, তখনই কিন্তু আপনার বুঝে আসবে। আরেকটা জিনিস আমরা যেটা বলি, যে আইনের ইফেক্ট, কোনো ওভাররাইডিং ইফেক্ট আছে কিনা। যেমন আমরা বিভিন্ন সময় দেখি যে মৃত ব্যক্তি টাকাটা কে পাবে, ইসলামিক আইন অনুযায়ী বন্টিত হবে না যারা নমিনি থাকবেন তারা পাবে। তো যখন এইরকম 2টা আইনের ক্লাশ যখন ঘটে, দ্বন্দ্ব যখন হয়, তখন আমাদেরকে দেখতে হয় আইনের মধ্যে কি লেখা আছে। যেহেতু 1984 সালের পরে আইনগুলো বাংলায়, সেখানে স্পষ্ট একটা সেকশন থাকে যে আইনের প্রাধান্যতা। সেখানে যদি লেখা থাকে এই আইনটা কার্যকর হওয়ার পরে সকল আইনের উপর প্রাধান্য পাবে, তাহলে ওই আইনে যা লেখা আছে সেটা আমরা অনুসরণ করব। কিন্তু এইরকম ক্লজ যখন দেওয়া না থাকবে, তখন কিন্তু আপনি এই আইনটা দিয়ে সবকিছু করতে পারবেন না। তো যখন আমরা জানি বাংলাদেশে শরিয়া ভিত্তিক পারিবারিক যে জিনিসগুলো, এগুলো 1937 সালের আইন দ্বারা প্রযোজ্য হয়, কিন্তু ব্যাংক কোম্পানি আইন হচ্ছে আমাদের 1994 সালের, এবং একটা বিশেষ আইন। তো এর জন্য ব্যাংক কোম্পানি আইনে নমিনি টাকা পাবে বলা আছে 103 ধারা, এই জন্য টাকাটা নমিনি পাবে। তো এইরকম ভাবে কিন্তু আপনাকে আইনগুলো পড়তে হবে, যে আইন সেভিং কি আছে, আইনে রিপিল কি আছে। কিছু কিছু ক্ষেত্রে আপনি যখন দেখবেন একটা আইন তৈরি করে আরেকটা আইনের একটা সেকশনকে রহিতকরণ করা হয়, কিন্তু ওই সেকশনে সেটা রহিতকরণটা উল্লেখ করা হয় না। যেমন আমরা যখন রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন পড়বো, তার 90 ধারা বলতেছে আপনি 375 বিঘা পর্যন্ত মালিক হইতে পারবেন। অথচ 1984 সালের অর্ডিন্যান্স বলতেছে না, 60 বিঘার বেশি মালিক হইতে পারবেন না। যখন আপনি রাষ্ট্রীয় অধিগ্রহণ পড়ার পরে আপনি বুঝলেন 375 বিঘা, যদি আপনার ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স জানা না থাকে, আপনি কিন্তু ভুল করবেন, ক্লাস হবে আইনের মধ্যে। এই রকম ভাবে। আর সর্বশেষ যেটা, আদালতের কোনো নির্দেশনা আছে কিনা। যেমন আমরা 1913 সালের যে একটা আইন আছে ওয়াকফ সম্পত্তি নিয়ে, তার 3টা স্পেসিফিক যে সেকশন, সেটা রহিত হয়ে গেছে হাইকোর্টের আদেশে, কিন্তু আইনের বই খুললে আপনি সেগুলো কিন্তু পাবেন সেখানে। তো এর মধ্যে একটা বিশেষ যে সেকশন হচ্ছে যে ওয়াকফ সম্পত্তি রিয়েল এস্টেট কোম্পানিকে দেওয়া যাবে কি যাবে না, হাইকোর্ট বলতেছে যে না, দেওয়া যাবে না। ওই যে সেকশন গুলো ইনক্লুড করা আছে, এটা সংবিধান বিরোধী, ওই জন্য এটাকে রহিতকরণ করা আছে। তো এই জন্য আপনাকে আইনের পাশাপাশি একটু চিন্তা ভাবনা করে বুঝতে হবে ওই আইন সম্পর্কে আদালতের কোনো নির্দেশনা আছে কিনা। আমরা জানি রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের 96 ধারা একটা কথা বলে যে গ্রামের যে বাড়িঘর আছে, এগুলো কি করতে হবে, আপনি রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনে অগ্রক্রয় করতে পারবেন না।
আদালত বলতেছে যে না, এগুলো আপনি অগ্রাহ্য করতে পারবেন। তো এর জন্য যে কোনো আইন যখন আপনারা পড়বেন, এই জিনিসগুলো মাথায় রাখে যখন একবার পড়বেন, একটা আইন পড়ার আগেই ওই আইনের 30% আপনার মাথায় কিন্তু ঢুকে যাবে, বাকি 70% আপনাকে সেই আইন থেকে বের করতে হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি দেখা হবে, এবং আমাদের অনলাইন কোর্সে আপনারা আরো কিছু শিখতে পারবেন। আজকে যারা অংশগ্রহণ করছিলেন, ইউটিউবে যারা লাইভে দেখলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।